ফোন এলো, এসে বলছে যে বিকাশ ঘোষ এই মাত্র খুন হয়ে গেল। তো আমি বললাম যে তোমাকে এপ্রিল ফুল বানানোর জন্য এসডিপিওকেই পেলে, আর কাউকে তুমি খুঁজে পাচ্ছ না, তোমরা ট্র্যাক করবো কিন্তু বাজারে। বলো স্যার না, সত্যি কথা বলছি, এই মাত্র স্টোর বাজারে ওনাকে গুলি করে দিয়েছে। তারপরে দেখি বলে আপনি স্যার শুনুন, আমি আওয়াজ করে দিই, আপনি আওয়াজ খেয়াল করুন, দুম 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 করে বোম করেছে, করেও নিয়েছিলাম আমি 9mm পিস্তল টেনে দিয়েছি, টেনে দিয়ে আমি ভালো গুলি করবো। তারপরে ওই সুরেন্দ্রনাথ সিলেট মারা গেছেন, সিআই ছিল, তো অবস্থা মনে পড়ে গেল, আমি খুব সংবরণ করে ধরে নিয়ে আসলাম। মিলে আছে চ্যানেল তুমি বললে বিপদ হবে। আর এমনি মেঘনা মোড়েও তখন মেঘনা মোড়ে ছবি ছিল। আমি বললাম স্যার আমাকে কিছু করতে হবে, আমি এখন যাচ্ছি ধরে নিয়ে আসবো। আমি ফোর্স পাঠাচ্ছি, তুমি যাবে না একদম, তোমায় ঘিরে ফেলে তোমার গাড়ি ফেলতে আগুন লাগিয়ে দিলে খারাপ হবে, উঠতেও পারবে না, পালিয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে। কিছু না, ও মেঘনা মোড়ে ওইখানে একটা পুলিশ মানে এদের শ্রমিক ভবন নাকি, মজদুর ভবন, হ্যাঁ মজদুর ভবন আছে, মজদুর ভবনে বসে, ওখানে আমি জানি ধরে নেবো। তো উঠে ডাকলাম, বলছেন যারা, তো ওখানে নেমেছে, क्या सर आइए चाय पीजिए। मुझे चाय पीने नहीं आया, तुमसे बात करने आया। तो आप नीचे आओ, तो नीचे जाइए, मेरे साथ चलो। उससे कहाँ लेके आ रहे हैं, वो जानता है गोपाल ধরা পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আরো 2-4 জন ধরা পড়েছে, ও একটু ভয় ছিল। আমি বললাম তুমি আমি অ্যারেস্ট করবো, বলে অ্যারেস্ট কিए क्यों सर, क्यों अरेस्ट कीजिएगा। বলে আমি এখানে ভাবি ওর এই ঘন্টা ধরেছি, মানে পুলিশের দিকে সবসময় কোমরের কাছটা এই প্যান্ট কোট পায়জামা পায়জামা পাঞ্জাবি সব পরেছিল, এই সাদা শার্ট প্যান্ট পরে, হ্যাঁ ওই ধরা প্যান্ট এই ঘন্টাতে হাত দিয়ে ধরেছি। সেই সময়টাতে ধরুন দলিতদার, তারপরে দোলদণ্ডবোধক নেতা এবং নৈহাটিতে রঞ্জিত কুন্ডুদের মতো নেতা রয়েছে। সেই সময় নৈহাটি বা ওই ভাটপাড়াটা আপনি বললেন, নৈহাটির দিকটাতে মানে প্রচুর এই গ্যাং ওয়ার হতো, মানে সিপিএমের নিজস্ব ওখানে এইটা তো গেল তৃণমূল ভার্সেস বিকাশ ঘোষ তৃণমূল, ও তখন তৃণমূল, এটা তৃণমূল ভার্সেস তৃণমূল, এটা তৃণমূল ভার্সেস পার্টি কোথাও কাউকে বলে না যে ঠিক আছে, পার্টি কোনদিন বলে না। পার্টিতে সুযোগ নিয়ে এরা কি করে, ইন্ডিভিজুয়াল পার্সন, কারো গ্রাজ আছে, কেউ উঠে যাচ্ছে, কারো জেলাসির জন্য, কারো কোনো অন্য মোটিভ আছে, কিছু না কিছু একটা মোটিভ দিয়ে তাকে মারে। বিশেষ করে এই সময় সিপিএম এর মধ্যে তো একটা প্রবলভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, মানে একদিকে সুভাষ চক্রবর্তীদের গোষ্ঠী, এবার ওইটাতে যেটা হচ্ছে দেবল ঘোষ আর হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, এটা থেকে ঘটলো 1 এপ্রিল 2000, 16 জুন আরেকটা ঘটনা ঘটলো 2000 সালে, ওই 2000 সালে 16 জুন, দুটো বড় ঘটনা যেটা আমার মনে আছে। 16 জুন 2000 সালে, তার আগে দেবল ঘোষ আর ডেকে নিয়ে বিশ্বগুপ্ত সেতু যেটা আছে আপনার কল্যাণীতে, তার টোল প্লাজা এবং নৈহাটি ফেরি সার্ভিস, এই দুটো নিয়ে দেবল ঘোষের সঙ্গে গন্ডগোল হচ্ছে চন্দন দাশগুপ্ত হচ্ছে তখন ডিস্ট্রিক্টের ডিওয়াইএফআই এর সেক্রেটারি। আচ্ছা, এই যেমন যুব তৃণমূল দোলদণ্ডবোধক নেতা, শাসক দলের নেতা, অঞ্জন মানে বিশাল বড় নেতা আছে তখন, রুলিং পার্টি, বিকাশ ঘোষ তো রুলিং পার্টিতে ছিল, তখন তৃণমূল ছিল, কিন্তু এর রুলিং পার্টি হচ্ছে তখন এরকম বড় একটা, ঠিক আছে, দুর্দান্ত এবং রঞ্জিত কুন্ডুর একজন শুনলাম। নমস্কার, হোয়াট বেঙ্গল থিংস টুডের আরো একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নিজেও বেশ একটু ভয়ে আছি, তার কারণ প্রথমবার আমরা আমাদের এপিসোডে একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং অবশ্যই রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিধায়ক, কিন্তু তার মূল আমরা আজকে যার সাথে আলোচনা করব তার আইপিএস জীবন, তার পুলিশ জীবন এবং তার বিভিন্ন রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে তার সাথে আমরা আজকে কথা বলবো আমাদের আজকের পডকাস্টে। আমাদের সঙ্গে রয়েছেন দেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আমার মানে বেসিক্যালি আজকে রাজনৈতিক হুমায়ুন কবিরের সাথে আমি কথা বলতে চাইছি না, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার প্রাথমিক পরিচয় একজন আইপিএস, কারণ আমি যখন খুব ছোট 2002-1 এরকম সময় সম্ভবত আপনি আমাদের জেলা, অর্থাৎ আমি যে জেলা থেকে বিলং করি উত্তর 24 পরগনা, সেখানকার বোধহয় এসডিপিও ছিলেন। হ্যাঁ, তো আমি বসিরহাটে এসেছি 96-এ, 96 থেকে 97 31 ডিসেম্বর পর্যন্ত বসিরহাটে এসডিপিও ছিল। 23 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বরই আমি এসে ব্যারাকপুরে জয়েন করি 97। আচ্ছা, এবং ইলেকশনের যে 5 বছরের একটা থাকে টাইম থাকে, সেই টাইম ফ্রেমের পড়ে যাওয়ার জন্য তখন আমাকে এখান থেকে বদলি করে দেয় হাওড়া। প্রায় 3.5 বছর 4 মাস মতো আমি এসডিপিও ব্যারাকপুর এবং খুব ক্রুশিয়াল টাইম কাটেছি, ভীষণ 98, 99, 2001 ইলেকশন হলো, তার এপ্রিল মাসে আমার 12 এপ্রিল ট্রান্সফার হয়।
মানে 2001-এর বিধানসভা নির্বাচনের সময় আপনার ট্রান্সফার। আমি এখান থেকেই জানতে চাইছি যেটা যে পুলিশ জীবনের এমন কিছু অভিজ্ঞতা, ধরুন যখন ধরুন আপনি ব্যারাকপুরেই ছিলেন ওই জায়গাটায়, এমন কোন অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলো আপনার এখনো আপনি কোনো গণমাধ্যমে বলেননি, বা যে অভিজ্ঞতা বা যে এমন কোন অভিজ্ঞতা যেটা আপনাকে আজও হয়তো কোনো অস্বস্তিতে ফেলে, কোনো অপ্রাপ্তি বা কোনো প্রাপ্তি? এরকম ঘটনা অনেক রয়েছে যেগুলো না ঘটলে ভালো হতো, কিন্তু ঘটেছে। আপনি যেহেতু ব্যারাকপুর সাব ডিভিশনে বিলং করেন, নয়াহাটি বাড়ি আপনার, আমি নয়াহাটি যাওয়ার আগে ইচ্ছাপুরের একটা খুব gruesome ইনসিডেন্ট আমি বলবো, খুব হেনাস ক্রাইম। ওখানে বিকাশ বোস বলে একটা তখন উনি যুব তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন। তখন তো জেলাটা উত্তর 24 পরগনা গোটাই জেলা ছিল। তখন ব্যারাকপুর, সল্টলেক এগুলো ভাগ হয়। তখন 6টা সাব ডিভিশন, বসিরহাট, বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, বেলগড়িয়া এবং বিধাননগর, এই 6টা সাব ডিভিশন নিয়ে উত্তর 24 পরগনা ছিল। সেই জেলাতে উনি তখন ছিলেন তৃণমূল, যুব তৃণমূল কংগ্রেসের পুরো জেলা তো ছিলেন। সেই সময় তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং বিকাশ বোসকে আমি পছন্দ করতাম খুবই। তার কারণটা হচ্ছে আর কিছু নয়, তিনি হাসি মুখে থাকতেন, কথা বলতে খুব সম্মান, রেসপেক্ট। অনেকে আছে পুলিশকে রেসপেক্ট দিতে চায় না, পুলিশের সঙ্গে কটু কথা বলে, উনি খুব ভালোভাবে কথা বলতেন। এবং মানুষটা থ্রুআউট আমি দেখেছি যে উনি জেন্টল টুয়ার্ডস পিপুলের প্রতিও, মানুষের প্রতিও ছিল। তো উনি ইছাপুরে যে বাজার আছে, স্টোর বাজার বলে একটা জায়গা আছে ইছাপুরে, ওইখানে পার্টিকুলার একটা দোকানে, আপনি যদি ঘোষপাড়ার উত্তর হয় তাহলে ইস্টার্ন ব্যাংকে, ওখানে একটা বানিয়ে তো একটা হাট বাজার বসে, ইস্টার্ন ব্যাংকে চা দোকান আছে। ওখানে একটা চা দোকানে উনি বসে চা খেতেন রেগুলার। ওটা রেগুলার ছিল যে আমি এরকম 8:30-9টার সময় আসতেন, এসে চাটা খেয়ে ওখানে প্রচুর লোকজন দেখা করতে আসতো, তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপর চলে যেত। তো 1 এপ্রিল আমি মনে আছে, আমি খবর কাগজ করছিলাম, আমার ব্যারাকপুরের যে এসডিপিও বাংলো ছিল তার নিচে অফিস, করে বাংলো, এখন যেটা ডিসিপি বাংলো হয়েছে। তো সেই বাংলো জাস্ট তার উল্টো দিকে চম্পা সিনেমা হল ছিল, পাশে ইউবিক বলে একটা উল্টো দিকে হোটেল ছিল, আর পাশে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা তৈরি হয়ে গেছে। তো ওইখানে আমি খবর কাজ করছিলাম, হঠাৎ করে আমাকে 1 এপ্রিল ছিল, তো আমার তখন তো মোবাইল ফোন ছিল, মানে মোবাইল ফোন আমার কাছে ছিল, পাবলিকে থাকতো না, কম লোকের কাছে ছিল। তো একটা ফোন এলো, এসে বলছে যে বিকাশ বোস এইমাত্র খুন হয়ে গেল। তো আমি বললাম যে তোমাকে এপ্রিল ফুল বানানোর জন্য এসডিপিওকেই পেলে, আর কাউকে তুমি খুঁজে পাচ্ছ না, তোমরা ট্র্যাক করবো বাজার। বলো স্যার না, সত্যি কথা বলছি, এই মাত্র স্টোর বাজারে ওনাকে গুলি করে দিয়েছে। তারপরে দেখি বলে, আপনি স্যার শুনুন, আমি আওয়াজ করে দিই, আপনি আওয়াজটা খেয়াল করুন, দুম 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 করে বোম করছে। তখন বুঝলাম সত্যি সত্যি এটা হচ্ছে। সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে আমি ফোনটা রাখলাম, আমি এখনই আসছি। সঙ্গে সঙ্গে ওসি, আমি ওখানে ফোন করলাম, ওয়্যারলেসে আমাদের কন্ট্রোল রুম ছিল, ব্যাংক মনে আছে, যে ওসি টিটাগড়, ওসি নোয়াপাড়া থানা, নৈহাটির ওসি, বীজপুরের ওসি এবং সিআই, তাকে সিআইকে আমি বললাম তাড়াতাড়ি করে আপনারা স্টোর বাজারে আসুন, ইচ্ছাপুর স্টোর। আমি ওসি নোয়াপাড়াকে যখন ফোন করলাম, তখন আমি বললাম যে এরকম কোনো খবর পেয়েছি? বলে না স্যার, খবর তো ঠিক নয়, মনে হয় কেউ এপ্রিল ফুল করছে। যে আমিও ভেবেছিলাম যে এপ্রিল ফুল করছে, কিন্তু ঘটনাটা তা নয়, ঘটনাটা ঘটেছে, ঘুমের আওয়াজ হচ্ছে। তারপরে সেটা ফোনটা ছেড়ে দিচ্ছিল, আমি ফোন ছাড়তে পালাচ্ছি, ছেড়ে দিয়ে চলে। আমি যখন গেলাম তখন আমার লোকজন ডেকে নিলাম, আমার গাড়িতে সবসময় 4জন সিকিউরিটি গার্ড থাকতো, এবং 2জন সাদা পোশাকে আমি সবসময় লোক রাখতাম। তারা একজন হোমগার্ড ছিল, একজন এনজিও ছিল, সাদা পোশাকে রাখতাম। বেশি করে কিছু নয়, তারা কি করবে, আমার গাড়ি থেকে নামার পরই, একটু আগে আমি নামিয়ে দিতাম, নামার পরই ওরা পাবলিকের সঙ্গে মিশে যেত। আজকে কে কি বলছে না বলছে, প্রত্যেকের একটা যে ইয়ে থাকে, পাবলিকের যে পারসেপশন বা অন্য কোনো খবর টবর কালেক্ট। খুব সাদামাটা চেয়ার হবে, পুলিশ চেয়ার হবে, হোমগার্ড এবং এনজিও ছিল। তো আমি ওই 6জনকে নিয়ে, আমার জিপসি গাড়ি ছিল, মনে আছে, আমি সামনে বসতাম ড্রাইভার, আর পিছনে 6জনকে সঙ্গে সঙ্গে গিয়ে দেখি তখন ওকে ওই বিকাশ বোসকে ওখান থেকে বার করে স্টোর বাজারে বড় ক্যানাল আছে, ক্যানালের পাশ দিয়ে গিয়ে একটা হসপিটাল আছে, এই ছপুরে একটা হসপিটাল আছে, ওই হসপিটালে একটা ট্রলিতে স্পর্ন আছে, দেখলাম বুকের মধ্যে গুলি করেছে, ওখান থেকে রক্ত বেরোচ্ছে কম, আর উনি চিড়ে আছে, মারা গেছেন, সেটা বোঝা যাচ্ছে। ডাক্তার ওকে বললাম যে কি হলো, স্পট ডেথ হয়ে গেছে, আমাদের কিছু করা ছিল। একদম একদম খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করা আর কি।
গুলি করেছে 303 বুলেট দিয়ে, পরে সেটা বুলেটটা উদ্ধার হয়েছিল। তো 303 শটার যেগুলো থাকে, রিভলভার দিয়ে মারলে অত এফেক্ট হয় না। আচ্ছা যেহেতু বুলেটটা ছিল রাইফেলের বুলেট শটার থেকে মারা। তো খুব শকিং ঘটনা। সঙ্গে সঙ্গে আমি সবাইকে ডেকেছিলাম, প্রচুর লোকজন জমে গেল, খুব ভালো লাগতো হচ্ছে এটা বেশি লড়াটা তৈরি গেল। আমার সঙ্গে কেউ ঝামেলা করছিল না, কিন্তু ওসি নোয়াপাড়া, ওসি জগদ্দল, আইসি জগদ্দল, এদিকে ব্যারাকপুরের আইসি, এর সঙ্গে পাবলিকে ঝামেলা করছিল। যেহেতু আমি ওখানে প্রচুর পরিশ্রম করতাম এবং প্রচুর ক্রিমিনালকে ওখানে জব্দ করেছিলাম, রেখেছিলাম, লোককে অ্যারেস্ট করেছিলাম, ডাকাতি, ক্রাইম, মার্ডার সবটাই বন্ধ করেছিলাম। মানে ট্র্যাডিশনালি ব্যারাকপুরে সেই সময় খুব মার্ডার হতো। তো বরাবরই আমি দেখেছি, কিন্তু আমি যে সময় ছিলাম ভালনারেবল সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গেলাম, গিয়ে ওকে দেখতে খোঁজ খবর লাগা করলাম। তারপরে বললো যে এটা হচ্ছে ওই নেপাল গোপালের দল মেরেছে টিম। নেপালদের ভট্টাচ হ্যাঁ, মায়াপল্লী, আপনি ইচ্ছাপুরি দেখেন যে ওই রেল লাইনটা পেরিয়ে বসেছিল মায়াপল্লী। আচ্ছা ওই মায়াপল্লীতে গোপাল আর নেপাল দুভাই ছিল। আচ্ছা এবং তাদের একটা বড় টিম ছিল। গ্যাং তাদের কাজই হচ্ছে তারা প্রফেশনাল কিলার। যেহেতু ওখানে ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিকে কেন্দ্র করে ওখানে একটা বড় কাজ হয়, ওখানে একটা কন্ট্রাক্টরদের কাজ হয় বিভিন্ন ধরনের। তো ওই কাজের সুবাদে অনেক কন্ট্রাক্টর তৈরি হয়েছে, তাদের কাছ থেকে তোলা যায় না, দিলে ভয় দেখাতো, বোম মেরে দেবো, গুলি করতে হবে, মার্ডার কাউন্টার মার্ডার চলতে থাকতো। ওখানে আরেকটা গ্রুপ ছিল, ভোলা দাস, ওরা টেরা ভোলা করতো সবাই, টেরা ভোলা, সাচ্চু খান আর অ্যান্টনি, মানে ভোলা, সাচ্চু আর অ্যান্টনি, ওই একটা গ্রুপ। আর মায়াপল্লীর একটা গ্রুপ গোপাল নেপাল খুব বড় ছিল, প্রায় 12-14 জন ছিল। বিভিন্ন জায়গাতে ট্রেড করতো, যেখানে টাকা পৌঁছে দিতে হবে ওখানে টাকা পৌঁছে দিতে হবে, বলতো আর এসে টাকা কালেক্ট করে দিত। কিন্তু গোপাল নেপালকে আগে থেকেই ধরা যাচ্ছে না, কারণ আমি ওখানে 98-এ জয়েন করেছি। ভীষণ ভীষণ ওকে আমার দেখা আর কি ধরতে সব থেকে বেশি কষ্ট হয়েছে গোপাল দাস। আচ্ছা আমি অত ট্রাভেল এবং এত সময় ধরে আমাকে কেউ মানে ফাঁকি দিতে পারেনি, ওকে ধরতে চেষ্টা করেছি। অর্থাৎ 98, 99 থেকে গিয়ে 2000 ধরেছিলেন লাস্ট? হ্যাঁ, লাস্টে ধরেছিলাম গোপালকে। তো সেটাও খুব একটা রোমহর্ষক ব্যাপার। তো গোপালকে অনেকবার ধরা করে ওই মায়াপল্লীর পরে দেখবেন একটা বড় জলাভূমি আছে। মায়াপল্লীর পরে যে দেখেন পূর্ব দিকে, তারপর হচ্ছে ওই এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেস, ইন বিটুইন মায়াপল্লী আর কল্যাণী এক্সপ্রেস হয়ে বড় একটা জায়গা। ওইখানে অনেক ঝোঁকের মধ্যে, জঙ্গলের মধ্যে বিভিন্ন চারাঘর ছিল, তারপরে শ্যালো মেশিন টেশিন বসাতো, ওই জায়গার মধ্যে থাকতো। আর সারাদিন বলতো যে তাস খেলতো। আর ওদের গ্যাংটাকে অপারেট করতো, সন্ধ্যা হয়ে গেলে, বিকেল হলেই বা সকালবেলা যখন টাকা দেবে, কোথায় টাকা দেবে, কে কত টাকা কাজ পেয়েছে, তার থেকে কত কমিশন নিতে হবে, এই সব জিনিসগুলো করতে হবে। তারা খুব শক্তিশালী ছিল, অনেক ওই টাকা যেহেতু বেশি পেত, তো ফায়ার আর্মস প্রচুর ছিল, ফায়ার পাওয়ারটাও প্রচুর ছিল, বোম বাঁধতে পারতো, এবং ক্রিমিনালরাও গোপাল নেপালের প্রতি খুব অ্যাট্রাক্টেড হয়েছে। ঠিক আছে, এই ওর টিমটা ক্রমশ সোয়েল করে করে বড় হচ্ছে। তো ধরা যাচ্ছে ওটা লুকিয়ে লুকিয়ে থাকতো, লুকিয়ে খুব তাড়াফাড়া করতাম, তখন ওই নদীয়ার দিকে চারটা ফাঁকা ছিল, পুরো ট্র্যাক করা যেত। ওরা মোবাইল ফোন ইউজ করতো না সেই সময়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গোপাল এত স্মুথ ক্রিমিনাল, আমি বললাম যে আমার জীবনের যতদিন আমি চাকরি করি, যখন সব থেকে টাফ করতে পেরেছিলাম গোপাল। কষ্ট হয়েছিল, টাইমও লেগেছিল, কষ্ট হয়েছিল। এতদিন আমাকে কেউ এড়িয়ে থাকতে পারে, 2 বছর বেশি, প্রায় আড়াই বছর। আপনি টার্গেট করেছিলেন নিজে গোপালকে? হ্যাঁ, গোপালকে ধরুন। গোপালটাই হচ্ছে ব্রেন। ওর ভাই ছিল নেপালে হাতে বোম ফেটে গেছিল, গিয়ে ওর এই আঙুল আর এই আঙুলটা উড়ে গেছে, বোম ফেটে গেছিল। অত বেশি ছিল, মোটা ছিল, কিন্তু ওই গোপালের মধ্যে সব। তারপর তো মেরে দিল, আমি তো অনেক ডিটেকশন করলাম। আমাকেও যে আমার যে দুজন সোর্সকে ছাড়া ছিল, মানে আমার এই পুলিশের যে সোর্স, তারাও এসে বললো যে এটা গোপাল নেপালের কাজ। তার আগে গোপাল নেপালের দুটো ছেলেকে একদম স্কুলের স্টুডেন্ট বললো করতো, তাদেরকে কি এক কারণে কাজকর্ম বলেছে, কিছু একটা বলেছে, টাকা সাথে দেওয়ার কথা, কিন্তু মদ ফদ আনতে বলেছে, এনে দেয়নি, বা দোকান থেকে এনে দেয়নি, বা কারো কাছ থেকে টাকা কালেকশন করতে বলেছে। ঠিক এক্স্যাক্টলি ওরা যেহেতু মারা গেছিল, আমি বুঝতে পারি, জানতে পারিনি কোনো। আমার ধারণা ওই টাকা কালেকশন করার জন্য, যেহেতু ওরা ফ্রেশ স্কুলে পড়ে, তাদেরকে বলছো টাকা এনে দেবে ওখান থেকে, ও টাকা থেকে ওখান থেকে ওরা রাজি হয়নি। ওই দুজনকে মেরে ওই টিটাগড় থানা এলাকায়, ব্যারাকপুর কাছাকাছি টিটাগড় থানা এলাকার একটা পুকুরে উঠে ফেলে দেয় দুজনকে একসঙ্গে। তো তাদের খুঁজছিল, আরো তার আগে মার্ডার করেছিল। ওদের মেন যেটা ছিল যে কেউ যদি তার কথা না শুনে তাকে মার্ডার করতে হবে, তাহলে কি হবে, মানুষ ভয় পেয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। তো তার থেকে বাবা আমি কিছু টাকা দিয়ে পাচ্ছি, এটা দিয়ে টাকাটা দিয়ে পাচ্ছি,
কিডন্যাপ ফিডন্যাপ করতো না ওরা। তো এরকম ধরনের একটা একটা পরিবেশ তৈরি হয়েছে। তো একদিন আমি সলিড একটু খুব কংক্রিট খবর পেলাম, ওরই দলে ছিল একটা ছেলে, সে তারপরে কাজটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বাইরে চলে যায়, কাজ করছিল অন্যান্য লেবার টেবারে কাজ করছে। ও ফিরে আসছিল, ওকে তখন দেখেছে, আবার দেখে থ্রেট করেছে, করে ওখানে তুই আজকে আয়, ওই চালাটাতে আমরা খেলবো, আমরা আজকে তাস ফাস খেলবো, ওখানে আড্ডা হবে, ওখান থেকে চলে আসবো। দুপুরবেলা আমরা চতুর্দিক থেকে বিভিন্ন দূর থেকে, বহু দূর দূর থেকে আমরা একজন দুজন করে পুলিশ নিয়ে বহু দূর থেকে জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। ফাঁকা জায়গা একদম চতুর্দিকে দেখা যায় ওদের পাড়া থেকে। তো ও বুঝতে পারেনি, কাছাকাছি আমরা ক্লোজ প্রক্সিমিটিতে চলে গেছি। কিন্তু যেখানে তাস খেলা হচ্ছিল সেখানে অনেক আরো লোক ছিল, মানে জুয়া খেলা হতো, তাস নয় অ্যাকচুয়ালি জুয়া খেলা হতো। জুয়া খেলা সিভিলিয়ান অনেক ছিল, আর শুধু জুয়া খেলতে গেছে। ও যেই দেখেছে অলোক মুন্সি বলে আমাদের একজন খুব মোটা সোটা ছাব্বিশ একটা ছিল, অলোক মুন্সিকে যেই দেখতে পেয়েছে, আমি পাশে ছিলাম, আমাকে দেখলে চিনতে পারবে, ও অলোক মুন্সিকে দেখে তোর গোপাল। হ্যাঁ, তখন আমি আমার 9mm পিস্তল থেকে ওকে ফায়ার করি, মানে হাওয়ায় ফায়ার করছি, কারণ ও এরকম করে ছুটছে, এরকম করে এঁকে বেঁকে ছুটছে, জানে গুলি করে দেবে। আমি ওকে বলেছিলাম, এবং ওর নামে আমরা মানে অ্যাটাচমেন্ট অর্ডার কিন্তু বার করে ফেলেছি, যেটাকে চলতি ভাষায় বডি ওয়ারেন্ট বলে। আচ্ছা, হ্যাঁ, বডি ওয়ারেন্ট বলে। তো আমি অ্যাটাচমেন্ট ওয়ারেন্ট তো ছিল, অ্যাটাচমেন্ট অর্ডার, প্রপার্টি অ্যাটাচমেন্টের অর্ডার বার করতে। তো জানতো যে আমার পেলে এসডিপিও বেরোবে, এটাও ভয়টা ছিল। ওরে বাবারে, ওরে মা তারা বলে চিৎকার করলো খুব জোরে একটা, হ্যাঁ জয় মা তারা বলে চিৎকার করে ও দৌড় শুরু করে। তখন অনেক 6-7 রাউন্ড ফায়ার করা হয়েছে, কিন্তু ও কিছুতেই করলো না। নর্মালি ফায়ার করলে বড় কিনার করে দেখেছি আমি, একবার নিমাই বাউরি বলে কিন্তু ধরেছিলাম, তারপর পড়ে গেছিল, মানে ভয়ে পড়ে যায় যে মেরে হচ্ছে। ও কিন্তু পড়লো না, বেরিয়ে গেল ওই জলের তো জীবিত দিয়ে দিতে নিয়োগ যেমন ওদের তো জানাশোনা জানা রাস্তা, ওরা বেরিয়ে গেল, তারপর ধরতে পারছিলাম না। তারপরে হঠাৎ করে একদিন সকালবেলা, তারপরে আরো 2-3 ছেলে, দলের 2-3 ছেলেকে ধরলাম, তারা বললো যে সব গোপাল জানে, গোপালকে কে কটা, কিন্তু মেরেছি আমরা। ও আর গুলি করেছিল কে, ওরা সকালবেলা ওই দিন যে ওখানে যে চার থেকে আসবে বিকাশ হোক, সেটা সবাই জানে, মহিলা প্রত্যেক দিনই আসেন, তার সঙ্গে 2-3 জন লোক থাকেন, তার সঙ্গে একজন মিস্টার মুখার্জি বলেছিলেন, কেউ বসতেন, তাকেও অ্যারেস্ট করেছিলাম। পরে ওটা একটা ডাউট করেছিল, মানে ও বসিয়ে রেখেছিল, মানে তখন বিকাশ বলতে উঠে যেতে চাইছিল, বা ওই সময় কোনো কাজ আছে বলে বেরিয়ে চাইছিল, না না একটু বসো না, লোকজন আসছে, কথা বলে দেবে, যাও, মানে ডিলে করার ছিল। এই একটা এভিডেন্স পেয়েছিল, আর সেটা তো কোনো এভিডেন্স না, আর কিছুটা ওর প্রতি যে জেলা দিতে দিয়েছিল সেটা বুঝলো। এবং পরে যখন আমরা আসামিগুলোকে ধরলাম, তখন আমরা বুঝতে পারি নিজেটা অর্জুন সিং করিয়েছে। অর্জুন সিং এর সঙ্গে রাইভারি ছিল। আচ্ছা, এখন যে ভাটপাড়ার যে এগুলি তখন ছিলেন, তো ও সময় পলিটিক্যাল রাইভারি ছিল। আচ্ছা, তো পলিটিক্যাল রাইভারি, এর বিকাশ ঘোষ তখন অনেকটা উপরে উঠে গেছে, অর্জুন সিং তখন পার্টিতে অনেকটা ডাউন হয়ে আছে। তো এটা আছে, এখন অর্জুন সিং প্রচুর আজে বাজে কথা বলে, বিজেপিতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে খারাপ। লাস্ট অবধি গোপালকে কিভাবে ধরলেন? হ্যাঁ, গোপালকে কিভাবে ধরাটা সেটা খুব ইন্টারেস্টিং। গোপালকে তো দল ফল নিয়ে তখন তো প্রচন্ড প্রেশার বাড়িয়েছিল, বিকাশ ঘোষ মার্ডার হয়েছে, প্রচন্ড তখন প্রেশার, আর ভালো যাচ্ছে না থেকে বলে আমরা যখন 4 তারিখে তো পালিয়ে গেল, এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে কৃষ্ণনগর, রানাঘাট, খানাঘাট, ওদিকে বড়ঘাট, বিভিন্ন জায়গায় চলে গিয়ে নিয়ে টাকা ওইখান থেকে আসে। ওই ধরনের একটা ছেলে সন্ধ্যাবেলায় আমাদের পেট্রোলিং ছিল নিশাপুর রেল স্টেশন, একটা ছেলে ওরই গ্যাংয়ে, বাচ্চা ছেলে, হার্ডলি 16-17 বছর বয়স হবে, নাম ট্রেন, আমাদের একটা এসআই ছিল, ওকে ধরেছে, ইন্টারসেপ্ট করেছে, বলছি তুই গোপালের দলের না? তখন বলছে না না, আমি তো গোপালের দল করি না। তো ওকে ডেকে নিয়ে এসে থানায়, ধরে থানায় নিয়ে এসেছে। যখন ওকে চাপটা দিয়ে ইন্টারভিউ করেছে, তখন বলেছে যে আমি কোথা গেছি, আমি দীঘা থেকে আসছি। তো দীঘাতে গোপালের সঙ্গে দেখা হয়েছে, ঠিক আছে, ও কিন্তু আমাকে কিছু টাকা দিয়েছে, তোর বাড়িতে তুই দিবি, খরচা করবি, আর আজকে দুপুরবেলা আমি চলে যাচ্ছি হলদিয়া। মানে ও বেরিয়েছে সকালবেলা বেরিয়ে সন্ধ্যাবেলা এখানে পৌঁছেছে ইচ্ছা, আর ও বললো যে আজকে দুপুরে আমি হলদিয়া চলে যাবো, তুই পরের সোমবার, মানে 1 সপ্তাহ ছুটি নিয়ে, সেটা ছিল বোধহয় সম্ভবত শনিবার বা কিছু ছিল, তুই পরের এই সোমবারের পরের সোমবার তুই দেখা করবি হলদিয়াতে, যেখানে চা খাই ওখানে গিয়ে দেখা করবি, ওখানে আমাদের দলের কেউ না কেউ থাকবে, ও থাকে না, ওরকম সার্ভিসে আসতে হবে, ওখানে থাকবে, তখন ওর সঙ্গে ও তোকে নিয়ে চলে আসবে, ঠিক আছে, যে চা দোকানে আমার চা খেতাম সেখানে, ওর চা দোকানে চা খেতিস। তখন বলছে যে আমি তো যে বলতে পারবো না, আমি চিনি জায়গা,
যে চা দোকানে গিয়ে চা বসে আড্ডা ফাটা হতো, সেই চা দোকানটা চিনি কিন্তু আমি বলতে পারছি না, মানে জায়গাটা বলতে পারবো না। তো মাস পরে তা আজকে কোথায় থাকতে পারে বলে, আজকে তো দুপুরবেলা ওখানে চলে গেছে। চলে গেছে সে জানলে কি করে, ওরা আমাকে বাসে তুলতে এসছে, তখনই ও বললো কি যে তোমার কিছু কেনাকাটা করা ছিল কিনে, ও বললো দুপুরে আমি এখান থেকে বেরিয়ে পারি। কিন্তু ও বললো তারপরে একটা অ্যাড করলো, 8 পর্যন্ত কিন্তু হোটেলের ভাড়াটা দেওয়া আছে। একটাই জায়গা যে আজ পর্যন্ত হোটেলের ভাড়াটা ক্লিয়ার করা আছে, আজকে রাত্রিগুলো থাকা যেটা ভাড়াটা আছে আমি জানি। তখন বললো যে আমার ওখানে চান্স, ঠিক আছে কোন হোটেল চিনিস? হ্যাঁ ওই হোটেলটা দীঘার হোটেলটা ছিল। তো আজকে আমার মনে নেই। তখন রাত্রিবেলা ইন্টারেস্ট করতে তখন আমাকে ফোন করলো বলছি নপাড়া, বলছি নপাড়া ওখানে ছিল না, ওই অলকুঞ্চি চার্জে ছিল, দায়িত্বে ছিল। বলছি নপাড়া ছুটিতে গেছিল। আর সিআই যে ছিল শশাঙ্ক শেখর চক্রবর্তী, ও থাকতে পারে বলে ওই দিন ওই শনিবার আছে, পরের দিন রোববার আছে, এরকম করে ও বাড়ি চলে গেছে। ও দমদমে ওর কোয়ার্টার ছিল, ওখানে ওকে পেলাম না। তো আমি সিটিটা গল্প করলাম, একটা গাড়ি ঠিক করবো, আমার গাড়িতে যাবে আর থানার যা গাড়ি সে দীঘা পর্যন্ত যাবে। তো বিশাল বড় বড় গর্ত, এই এর বর্ষাকালে এই আকাশ পাশে খুব বড় গর্ত ছিল। তো আমার গাড়ির ড্রাইভার যে ছিল, যে গাড়ি চালায় নর্মালি, সে আবার কিছুদিন আগেই সে বিয়ে করেছে। ওই সন্ধ্যাবেলা হলে আমাকে মাঝে মাঝে বলতো, সত্যি না হয়তো সপ্তাহে একদিন বলতো স্যার একটু বাড়ি যাবো, তখন যাও বাড়ি চলে যাও, আজকে খুব বেরোবার নেই। রাত্রিবেলা ওর খবর এসেছে। আর মিহির বলে আমার একজন ড্রাইভার ছিল, সে বলছে স্যার আমি তো রাত্রে দেখতে পাই না, আপনি জানেন। তো মানে সব দিক দিয়ে কঠিন অবস্থা। তো টিটাগড় থানা একটা ওই টিটাগড় জুট মিল থেকে একটা গাড়ি ঠিক করে দিল টাটা সুমো, তাতে আমি পাড়ার প্রোগ্রাম চালাম। আর জিপসি গাড়িটা আমি নিজে চালাচ্ছিলাম, ড্রাইভার নিজে ড্রাইভ করছি করে। আমরা এই দক্ষিণেশ্বর পেরিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি যখন, তখন স্পিডে যাচ্ছি। আমার গাড়ির একবার আমার মনে আছে যে সামনে বাস আসছে, কাটাতে গিয়ে তো আমি একটু ব্রেক করেছি, মানে একদম সে চাপিয়ে দিয়েছি, মানে রাস্তাও সরু ছিল, একদম চেপে যাচ্ছে আর কি। তো জিপসি গাড়ি আমি একটু ব্রেক করেছি, পেছন থেকে আমাদেরই গাড়িটা এসে আমার গাড়িতে ধাম করে ধাক্কা মারল, যে পিছন দিকটা অনেকটা টুকরে গেল। তারপর দৌড়িয়ে তারপরে গাড়ি নিয়ে চলে গেল। যখন আমরা দীঘাতে ঢুকছি, তখন আমার খালি ইন্টেনশন হচ্ছে যে তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হবে, কারণ সকালবেলা হয়ে গেলে পাওয়া যায় না। অন্তত যদি রাত্রিবেলা না হোক ভোরবেলায় যদি পৌঁছে যাই, তখন অন্তত গাড়িটাকেই করা যাবে। ঠিক ভোরবেলায় আমরা 5টার সময় পৌঁছে গেলাম, ঠিক আছে, গাড়ি চালিয়ে ঢুকলাম গোলামপুর রোডে। দেখা আমার মনে আছে রাস্তা থেকে যেতে বাঁহাতে একটা হোটেল, দামি হোটেল না, অর্ডিনারি হোটেল। সেই হোটেলের ভিতরে এই হোটেলটার সামনের দিকে উপরে দোতলা রুমটা করে রাস্তা দিয়ে ওটাতেও আছে, আমি এখান থেকে গেছি। তারপরে আমরা ঢুকেছি হোটেলে, তো সবসময় খোলা থাকে, অনেকে সকালবেলা স্নান করতে যায় এখানে। তো ঢুকেছি, তখন ম্যানেজার যে বসেছিল, মানে ম্যানেজার নয় ছেলে বসেছিল, বলে কে 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 কি আপনারা তো এখন থাকেন না, কি ঝোলে দাঁড়িয়ে খুঁজতে এসেছি, কি কাকে খুঁজতে এসেছে বলে তখন ওকে থাকা বেলা সরিয়ে দিল। আমার সঙ্গে আরো যে আবার থানার অফিস ছিল, আমার গার্ড ছিল, ওগুলো ধরে আমরা উপরে উঠে যে ঘরটা গেলাম। ওরা বলছি বলছি তা আছে, আমি যাচ্ছি, কি হয় ডাকবে, ও দরজা রং করেছে, ভিতর থেকে আওয়াজ আসছে কে। তখন ও একটা বাচ্চা মানে একটু ইয়ের মতো ভাস করে বলছে চা চা নিয়ে এসেছি। তখন আমি বলেছিলাম 7টার আগে ডাকবি না, আমাকে 7টার সময় চা দিবি, এখন কেন এসেছি, এখন কটা বাজে? বাবু ভুল করে নিয়েছি। তখন বলছে যা পালা এখান থেকে পালা। তা বলছে স্যার চাটা ঠান্ডা হয়ে যাবে তো? হ্যাঁ স্যার চাটা ঠান্ডা হয়ে যাবে তো? বলছে কি তলব হচ্ছে। তখন চুপ করে আছে, কিছু বলছে না। তারপর 2-3 মিনিট দাঁড়িয়েছি, সব দরজার বাইরে, আমাকে আবার নক করো, আবার নক করেছে, এই আবার কি হলো? বলছে চাটা ঠান্ডা হয়ে যাবে, একটুখানি যদি খেয়ে নিতেন। গালাগালি ফালাগালি দিয়ে চড়ান করে ছিটকিটা করেছে, যে ছিটকিনি করেছে দরজা থেকে আমি ঢুকেছি। ওকে নিয়ে আমার মনে আছে, ওকে নিয়ে একটা খাটের মধ্যে পড়েছি। ও তখন কি করেছে, ওই বালিশের তলায় 9mm, ওটা ছিল একটা 9mm পিস্তল ছিল। ও তখন এই হাত বাড়িয়ে পিস্তলটাকে ধরার চেষ্টা করছে। আমরা হাতের মধ্যে ও আমি ধরে একটু মুছে দিলাম, হাতটা মুছে দিলাম, বড় মুছে 6 ঝাঁপি করে খাটটা ভেঙে পড়ে গেল। আর ওর বউ ছিল, একটা বাচ্চা মেয়ে ছিল। আচ্ছা, তো আমাকে যে ট্রেনিং করেছিল সে ইসলামপুর, যে দিনাজপুরে যে ইসলামপুর থানা আছে, ওইখানে ইসলামপুরের একজন সিআই ছিলেন, সৌরেন্দ্রনাথ সিং। তো আমাকে বললো যে স্যার কারো যদি এনকাউন্টার করেন বা কাউকে যদি গুলি করে মারেন, কখনোই তারা স্ত্রী এবং বাচ্চার কাছে মারবেন না। এই কথাটা আমাকে খুব ভর করবে।
যে কাউকে যদি মারতেই হয় তার বাড়িতে ঢুকে বা তার স্ত্রী আছে বাচ্চা তাদের কাছে মারবেন না। এটা আমার রিকোয়েস্ট বলে আমি অনেক অভিজ্ঞতা দিয়ে শিখেছি এটা মারবেন না। তো আমার ওটা মানে পিস্তলটা মানে করেও নিয়েছিলাম আমি 9mm পিস্তল টেনে দিয়েছি, টেনে দিয়ে আমি ভালো গুলি করবো। আমরা ওই সুরেন্দ্রনাথ সিলেট মারা গেছেন সিআইটি, তো ওটা মনে পড়ে গেল। আমি খুব সংবরণ করলাম যে ধরে নিয়ে আসলাম। তার আগের বছর নেপাল বলেছিলাম ও যাবো তো সব পাওয়া যায়। অ্যাকচুয়ালি মাস্টার মাইন্ড ছিল গোপাল। যখন ধরে নিয়ে আসলাম তখন ওকে নিয়ে যখন ইন্টারভিউ এসপি বললাম যে আমি গোপালকে ধরে নিয়েছি। এসপি ছিলেন কুলদীপ সিং। পূর্ব মেদিনীপুর না এই আমাদের উত্তর চব্বিশ কুলদীপ সিং খুব ভালো অফিসার, খুব সাউন্ড অফিসার। মানে আমি যতজন এসপিটাতে কাজ করেছি হি দ্য বেস্ট। এখন দেখুন মণিপুরে উনি দায়িত্বে আছেন, রিটায়ার করে গেছেন, কিন্তু মণিপুরে উনি ওই পুলিশিং এর দায়িত্বে উনি আছেন এবং পাঠিয়েছে। তো কুলদীপ সিং আমাকে বলছে ধরে নিয়েছো, বাহ সাবাস, তুমি আনতে পারবে ওকে? আমি তোমার কটা গাড়ি আছে? আমার দুটো গাড়ি আছে। তখন বলছে তোমার গাড়ি আর একটা গাড়ি আছে বলে আমি ফোর্স পাঠাচ্ছি। আপনি বারাসাত থেকে ফোর্ট পাঠাবেন দীঘায়, যে রাস্তা 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে, আমি এত রোড করছি, আমি ওকে বেঁধে ঠিক চলে আসবো। আর আমার ধরলেই আগে কি হতাম, গামছা দিয়ে বা ব্যাগ ট্যাগ থাকলে স্কুলের ব্যাগ থাকলে ওটা উঠে উঠে মুখে দিয়ে দিতাম, দিয়ে এখানে কি বাইরের যে ওর ইয়েটা দেখতে পেতাম। বাইরে দেখতে না পেলে মানুষ মধ্যে একটা ভয় অটোমেটিক্যালি সাংঘাতিক থাকে। আমি দেখতে পাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে, কি করছে, কোথায় নামাচ্ছে চাকরিতে, যে আমরা ওখান থেকে দীঘা থেকে বেরিয়ে গেলাম। ধরো নিয়ে রুট সার্চ করে বউ মেয়ে ওখানে পড়ে রইলো, পড়ে রইলো, একটা গাড়ি তুলে নিয়ে সার্চ করে একটা পিস্তল ছাড়া এবং 14-15 রাউন্ড গুলি ছিল আর কিছু টাকা ছিল, সেগুলো ছাড়া আর কাউকে করলাম না। তো বাকি দলগুলোকে পাঠিয়ে দিয়েছে, ও থেকে গেল দীঘায়। ও কারোর সঙ্গে একটা দেখা করে বললো সন্ধ্যাবেলা থেকে গেছে একা কথা। তো বলো এবার আমরা বেরিয়েছি, না হয় আরো তিনটে করে গাড়িতে খুঁজে ভর্তি করে তখনই ওই জন্য এসে বলবে আমি গাড়ি পাঠাবো, আমার না 3-4 জন ওখান থেকে ধরলাম। তারপর নিয়ে আসি রামনগর থানায় ঢুকলাম, মনে আছে রামনগর থানায় ঢুকে আমরা টয়লেট একটু ইউজ করলাম, ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেলাম আর রামনগর থানা উঠিয়ে এসে আমাদের খাওয়া। তারপরে আমি ব্যারাকপুরে নিয়ে আসলাম। তখন ব্যারাকপুরে নিয়ে আসার পর প্ল্যানিংটা বুঝতে পারলাম যে গালপোড়া নারায়ণ বলে একটা ছেলে ছিল, গালপোড়া নারায়ণ মধ্যপ্রদেশ পালিয়ে রায়পুরে পালিয়ে যায়, ওখান থেকে মার্ডার করে দিয়ে ও রায়পুরে চলে যায়। তো সেই গালপোড়া নারায়ণ কি হচ্ছে, ওকে বলেছিল যে গিয়ে যখন অ্যাপ্রোচ করে বিকাশ ঘোষকে যে আমার একটা সার্টিফিকেট লাগবে, বাড়ি নেই আমার এখানে, তো তোর বাড়ি কোথায়? মা বলছিল গোপালদার বাড়ির কাছেই। তো ও কিন্তু ওখানকার ছেলে না, ও ছিল এদিকে বারাসাতের দিকে। আচ্ছা, ওকে বলছে যে তুমি দাঁড়াও, তাহলে সার্টিফিকেটটা ও নিয়ে ঘুরতেন ব্যাগে করে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। তো দাদা দেরি হয়ে যাচ্ছে, যে বলে দাঁড়া না বাবা, আমি চাটা খেয়ে আমি লিখে দিচ্ছি। তো করতে করতে বলতে আমি চা খাবো না, ও তখন নিজের রূপটা ধরেছে, বলছে আপনি চা খাবেন তো আমি চা খাবো না। তখন একটু অবাক হয়, তখনই ও এখান থেকে পিস্তল বার করে ধাম ধাম দুদিন খাওয়া গুলি করেছে। করার সঙ্গে সঙ্গে ও বড় ঘেরেছিল, গোপাল ডাইরেক্টলি সামনে ছিল, গোপাল আমাকে চেনে, ও গলে দিয়েছিল। ওখান থেকে তখন বোম ছুটে বোম ছুড়ে তখন পালিয়ে গেছে। হ্যাঁ, মানে বোমটা ছোড়া হচ্ছে এসকেপ রুট তৈরি করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য বোমটা ছোড়া আছে। তো বোম ছুড়ে ও তখন ওখান থেকে বেরিয়ে গেল। না তো পাবলিকে ঘিরে ফেলবে, ছাত্রীদের লোক বিকাশ বোসকে গুলি করেছে, ওর কিছু সাপোর্টার ছিল সেই সময়, খুব ভালো সাপোর্টার ছিল, লোকটি ভালো বেরিয়ে গেল। সেই যে বেরিয়ে গেল সেটা হচ্ছে 1 এপ্রিল 2000 সাল, মানে আমাকে এপ্রিল ফুল করতে হলো। ব্যাপক রড লাঠি পেটাপেটি হয়েছিল সে সময়, মনে আছে আমার। গোপালকে যখন ধরে নিয়ে আসলো তখন পুরো প্ল্যানিংটা আমার কে প্ল্যানিং করেছে, কত টাকা দিয়েছে, কোনখানে কে প্ল্যানিং হয়েছে, কিছু হয়েছে এই হচ্ছে। তারপরে আমি এসপি বলছি যে এটা তো অর্জুন সিং ওকে হুকুম করেছিল, পয়সা দিয়ে ওকে মারিয়েছে। তখন আমি বলছি অর্জুন সিং বলে দাও তুমি একটু ওয়েট করো, আমাকে করেছে আমি একটু বোর্ডে লেখেতে এমএলএ আছে চ্যানেল, তুমি বললে একটু বিপদ হবে। আর অর্জুন সিং এমনি মেঘনা মোড়ে তখন এখন না মেঘনা মোড়ে ছিল। আমি বললাম স্যার আমাকে কিছু করতে হবে, আমি এখন যাচ্ছি ধরে নিয়ে আসবো। আমি ফোর্স পাঠাচ্ছি, তুমি যাবে না একদম, তোমায় ঘিরে ফেলবে, গাড়ি ফেলতে আগুন লাগিয়ে দেবে, সেটা খারাপ হবে, উঠতেও পারবে না, পালিয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে। কিছু না, ও মেঘনা মোড়ে ওইখানে একটা পুলিশ মানে এদের শ্রমিক ভবন নাকি, মজদুর ভবন, হ্যাঁ মজদুর ভবন আছে, মজদুর ভবনে বসে, ওখানে আমি জানি ওখানে ধরে দিয়ে এসে বলে যে আমি তাহলে ফোর্স পাঠাচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমি 40 জন ফোর্স দুটো 3 টনার গাড়িতে করে পাঠাচ্ছি। আমি তো খুব কনফিডেন্ট আছি, কারণ আমাকে ওখানে কিন্তু গোটা ব্যারাকপুর থেকে লোক এখনো ভালো আছে। তো আমি যে কাজটাই করছি, জানি যে এই লোকটা এই কাজটা করছে, এসডিপিও যদি এই কাজটা করে থাকে তাহলে কোনো মোটিভ নেই,
কোনো খারাপ উদ্দেশ্য নেই, কোনো পলিটিক্যালি আমি কোনোদিন কাউকে করতাম না। কি কোন পলিটিক্স করে কি করে অর্জুন সিং এমএলএ এমএলএ নয় কিছু নয়, তার বিরুদ্ধে আমি এভিডেন্স পেয়েছি। তার আমি 2-3 জনকে আরো পাক্কা করে জিজ্ঞেস করেছি, সবাই একই কথা বলেছে, কোঅপারেট করেছে। আমি তাকে নিয়ে মজদুর ভবনের সামনে গাড়ি নিয়ে চলে গেলাম একা 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 মানে আমার সঙ্গে ওই আপনার ওই ছজন যে team, টিমটা একটা জিপসি গাড়ি নিয়ে গেলাম। কারণ আমি তখন ওখানে যে আইসি ছিল তাকে বলিনি, কারণ ও আবার খবর সাবধান দিল। করবে। মোবাইল ফোনটা এসে গেছে, এটা 2000 সালের শেষের দিকে। তারপর আমি ধরলাম, ও উদিনকে ডাকলাম, ওদের যারা तो उन्होंने निवेश कैसे आई चाय पी, मुझे चाय पीने नहीं आया, तुमसे बात करने आया, तो आप नीचे आओ। तो नीचे जाइए, इसमें मेरे साथ चलो। उससे कहाँ लेके आ रहे हैं, वो जानता है गोपाल धरा पड़े गए, ঠিক আছে, কিন্তু আরো 2-3-4 জন ধরা পড়েছে, ও একটু ভয় ভয় ছিল। আমি বললাম तुमको हम अरेस्ट कर बोले अरेस्ट किए क्यों सर, क्यों अरेस्ट कीजिएगा, बोले हम এখানে आपकी और 1 घंटा ধরেছি। মানে পুলিশের দেখে সব সময় কোমরের কাছটা এই প্যান্ট কো পায়জামা পায়জামা পাঞ্জাবি সমস্ত পরেছিল, এখানে সাদা শার্ট প্যান্ট পরে। হ্যাঁ ওই সাদা প্যান্ট, এইখানটাতে হাত দিয়ে ধরেছে, মানে ওই পিছনটায় ধরে তাহলে পালাতে পারে না, হাত ধরলেই ছাড়িয়ে দেবে। আচ্ছা, হাত যেই ধরবে হাত ধরে ঝাঁকানি মারলে ছেড়ে, মানে হাত থেকে ফসকে যায়। আচ্ছা, ওইটাই হচ্ছে আসল জায়গা। চুলের মুঠি ধরা যায় না, চুল ছোট থাকে, হাড়ে ধরা যায় না, তো ওই জায়গাটা আমাদের ধরার জায়গা। কোমরে ধরে আমি বললাম গাড়ি बोले नहीं सर मुझे मेरे इधर लीजिए, बोले लीजिए, ए तुम लोग सब कोথায় আছিস आए, ए तुम लोग सब कोথায় আছিস आए, उसको सब बुला रहे हैं, तो कोई नहीं आ रहा है। वो देखा कि एसडीपीओ है, यूनिफॉर्म पहन के है, बाकी सब है, तो गाड़ी उठा আপনি সবসময় ইউনিফর্ম পরে থাকেন? বেশিরভাগ সময় না, যখন আমার ইয়ে হতো রেড পেট্রোতে কিভাবে রেড পেট্রো, তখন সবসময় সিভিল করতাম। আর নর্মাল টাইমে সবসময় ইউনিফর্ম, যখন অ্যারেস্ট করতে আমি ইউনিফর্ম করেছি অবস্থা। গাড়ি তুলে নিয়ে আমি ওকে নপাড়া থানা নিয়ে গেলাম, না ওকে আমি টিটাগড় থানায় নিয়ে গেলাম। ঠিক আছে, নপাড়া ইচ্ছাপুরের মধ্যে পড়ে, যেহেতু ওর বাড়িটা হচ্ছে মেঘনামর যদি জগৎ দলে, আমি ইচ্ছাপুরে রাখলাম না, কেসটা ইচ্ছাপুরে, আমি ওকে নিয়ে চলে গেলাম টিটাগড় থানা। ঠিক আছে, তারপর টিটাগড় থানা থেকে নিয়ে গিয়ে ওকে ইন্টারভিউ, ও তো বিজয় স্বীকার করবে না, তখন একে মুখ বেঁধে নিয়ে গিয়ে সঙ্গে বলালাম যে অর্জুন সিং আছে, ও জানে না, গোপালে দিয়ে বলে যাচ্ছে যে এরকম এরকম ঘটনা হয়েছে, এটা क्या बोल रहा है, गलत बोल रहा है, गलत बोल रहा है, गलत क्यों बोले, आपके साथ गलत क्यों बोले, बोला সেই সময় অর্জুন সিং 91 দিন জেল ছিল। তো এমনি একটা ব্যাপার আছে যে কনস্পিরেসি এমন একটা ব্যাপার আছে, কনস্পিরেসি যারা করে তারা কিন্তু কোনোদিনই তাদেরকে ফিক্স আপ করা যায় না। এই যে কেসটা আলটিমেটলি বিকাশ ঘোষ মার্ডার কেসে কেউ দোষী সাব্যস্ত হয়েছে? হ্যাঁ, কেউ দোষী সাব্যস্ত হয়েছে? কিন্তু অর্জুন সিং করা যায়, কিন্তু এই যে কনস্পিরেটর মানে এই গোপাল বা এরা দোষী সাব্যস্ত হয়েছে? গোপাল তো সাজা হয়েছিল আমি জানি, কারণ ওই কেসটা হয়েছে পরে আমি ওখান থেকে চলে এসেছি। গোপাল নেপালের সাজা হয়েছিল। গোপাল অবশ্য পরে আমি যখন দুটো লস্করে দুইবার একে জঙ্গিকে দুটো ধরা পড়েছিল, জেলে ছিল দমদমে, আমি যখন ইন্টারভিউ দিতে তখন দেখা হয়েছে, জেলে দেখা হয়েছে? জেলে। আমি কিন্তু বুঝতে পারি না কেমন। আচ্ছা, কেমন হচ্ছে যে তুমি কে, হ্যাঁ ভালো ভাই চা নিয়ে এসছেন, চা নিয়ে আমাকে দিল, দিয়ে আমাকে ফোন করছে, তা বলছে স্যার আপনি আমাকে চিনতে পারছেন? আমি বলছি না, ঠিক আছে না লাগছে, চিনতে পারছি না। বলে আমি গোপাল। আমি মনে করলি লেখা, তখন আমার মনে পড়েছে। কতদিন ধরে ওকে চালা করেছি তো মনে পড়বে, মানে জ্যোতির মনে নাম তো মনে হবে। পরে গোপাল কল্যাণী এক্সপ্রেসওয়েতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তারপরে ওই যে পেরোনে বেরিয়ে বা কোনোভাবে বের টের করিয়েছি, তো বেরিয়ে গিয়েছিল, ও মারা যায় অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। তো সেটা একটা মানে খুব রোমহর্ষক ঘটনা আমার মনে আছে। আর আমি আরেকটা মানে চান্স নিয়েছিলাম, দেখুন চান্সটা কত কম। ও বলেছে, মুখে বলেছে যে আজকে আমি হলদিয়া চলে যাবো, আজকে আমরা হলদিয়া চলে, কিন্তু ছেলেটা বাচ্চা ছেলেটা একটা বললো যে স্যার 8 পর্যন্ত কিন্তু হোটেল ভাড়া দেওয়া আছে। এই যে একটা ছোট্ট একটা চান্স, হার্ডলি 10% চান্স পাওয়া যায়। এবং এখান থেকে দীঘা খবরটা দিচ্ছে রাত্রিবেলা 10:30টার সময় ইন্টারভিউ ব্রেক করেছিল। ব্রেক করার পর আমরা স্টার্ট করেছি, 11টা থেকে স্টার্ট করে 5টা গাড়ি চালিয়ে 5টায় পৌঁছেছি, বুঝতে পেরেছেন তো? লাগাতার কোনো গাড়ি নেই। আচ্ছা, আরেকটা জিনিস করি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। ব্যারাকপুরে যে সময়টা আপনি ছিলেন, সেই সময়টাতে ধরুন তরিতোপদার ব্যারাকপুরে দোর্দণ্ডবোধক নেতা এবং নৈহাটিতে রঞ্জিত কুন্ডুদের মতো নেতা রয়েছে। সেই সময় নৈহাটি বা ওই ভাটপাড়াটা আপনি বললেন, নৈহাটির দিকটাতে মানে প্রচুর এই গ্যাং ওয়ার হতো, মানে সিপিএমের নিজস্ব ওখানে এইটা তো গেল তৃণমূলের ভার্সেস বিকাশ বোস তৃণমূল, ও তখন তৃণমূল, এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। এটা তৃণমূল ভার্সেস পার্টি কোনদিন কাউকে বলে না যে ঠিক আছে, পার্টি কোনদিন বলে না। পার্টিতে সুযোগ নিয়ে
এরা কি করে ইন্ডিভিজুয়াল পার্সন, কারো গ্রাজ আছে, কেউ উপরে উঠে যাচ্ছে, কারো জেলাসির জন্য, কারো কোনো অন্য মোটিভ আছে, কিছু না কিছু একটা মোটিভ দিয়ে তাকে মারে। বিশেষ করে এই সময় সিপিএম এর মধ্যে তো একটা প্রবল ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। মানে একদিকে সুভাষ চক্রবর্তীদের গোষ্ঠী, এবার ওইটাতে যেটা হচ্ছে দেবল ঘোষ আর হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, এটা থেকে ঘটলো 1 এপ্রিল 2000, 16 জুন আরেকটা ঘটনা ঘটলো 2000 সালে, ওই 2000 সালে 16 জুন, দুটো বড় ঘটনা যেটা আমার মনে আছে। 16 জুন 2000 সালে, তার আগে দেবল ঘোষ আর ডেকে নিয়ে বিশ্বগুপ্ত সেতু যেটা আছে আপনার কল্যাণীতে, তার টোল প্লাজা এবং নৈহাটি ফেরি সার্ভিস, এই দুটো নিয়ে দেবল ঘোষের সঙ্গে গন্ডগোল হচ্ছে চন্দন দাশগুপ্ত। চন্দন দাশগুপ্ত হচ্ছে তখন ডিস্ট্রিক্টের ডিওয়াইএফআই এর সেক্রেটারি। আচ্ছা, এই যেমন যুব তৃণমূল দণ্ড প্রতাপ নেতা, শাসক দলের যুব নেতা। অঞ্জন মানে বিশাল বড় নেতা আছে তখন, রুলিং পার্টি, বিকাশ দত্ত রুলিং পার্টিতে ছিল, তখন তৃণমূল ছিল, কিন্তু এর রুলিং পার্টি হচ্ছে তখন এরকম বড় একটা নেতা, ঠিক আছে, দুর্দান্ত প্রভাব। এবং রঞ্জিত কুন্ডুর একজন ছিল, ওটা লাল রঙের জিপসি ছিল, রঞ্জিত কুন্ডুকে দিয়ে বসিয়ে রেখে ও কিন্তু সেই জিপসিটা নিয়ে যাওয়া, ঠিক আছে, টুকো টাইপের ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে বড়, ঠিক আছে। তো আমি ওদের খবর পেলাম যে দেবল ঘোষকে মারার চেষ্টা করছে অঞ্জন, আর দেবল সুযোগ পেলে ওকে মেরে দেবে, এরকম একটা খবর। তো আমি এসপিকে জানালাম যে এরকম একটা খবর আছে, আমার কাছে বারবার খবরটা আসছে, বলছে তুমি ডেকে দুজনকে থানায় বসিয়ে কথা বলো, দুজন মুখোমুখি বসিয়ে দাও, একে আলাদা ডাকিয়েছি, দেখেছি ওকে আলাদা দেখেছি, এ নিয়ে 3 বার ডেকেছিলাম, বসিয়ে রেখে ওদের কথা বলিয়েছিলাম, এবং থানাতে ডায়েরি করে রাখা হলো, জিডি করে রাখা হলো যে এরা দুজনকে মারবে বলে ষড়যন্ত্র করছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে, তার থেকে দুজনকে ডাকা হলো, দুজনকে মুখোমুখি বসিয়ে ওদের মধ্যে যা ডিভিশন আছে, ওদের মধ্যে যা কিছু অনেক যে রাগ আছে এই আছে বা রাইভালরি জেনারেট করেছে, ওরা নিজের মধ্যে মিটিয়ে নিই, এটা জন্য আমরা 3টে জিডি এন্ট্রি, ঠিক আছে, করার পরও ওই যে নৈহাটি ফেরি সার্ভিস আর ঈশ্বরগুপ্ত টোল বাজার কে নেবে, টাকার ব্যাপারে ইন্টারেস্ট হবে, তাছাড়া মানে হসপিটালে কাজ করে ছিল অঞ্জন দাশগুপ্ত বড় কন্ট্রাক্টর, আর দেবল ঘোষ ছিল একেবারে পার্টি, সম্ভবত তখন লোকাল কমিটির মেম্বার কিংবা লোকাল কমিটির সেক্রেটারি হবে, ঠিক আছে, সেক্রেটারি ছিল, লোকাল কমিটির মেম্বার ছিল, হোল টাইমার ছিল দেবল ঘোষ, খুব ডাপুটের নেতা, ওর একটা সাপোর্ট বেস ছিল, ও ছিল বড়দাল নবী, আর অঞ্জন দাশগুপ্ত অমিতাভ বসু, আচ্ছা, এ ছিল এই সুভাষ চক্রবর্তী, মানে রঞ্জিত কুন্ডুর পরে ট্রান্সপোর্ট মিনিস্টার হয়েছিল, সুভাষ চক্রবর্তী মারা যাওয়ার, সুভাষ মারা যাওয়ার পর রঞ্জিত কুন্ডু ট্রান্সপোর্ট মিনিস্টার হয়েছিল, ও ছিল একেবারে ডান হাত, রঞ্জিত কুন্ডুর ডান হাত ছিল একদম তড়িৎ, ঠিক আছে, আর রঞ্জিত কুন্ডুর ডান হাত ছিল যার পয়সা খরচা করা, পার্টি অর্গানাইজ করা, প্যান্ডেল তৈরি করা, চেয়ার ভাড়া করা, এই করা, মারামারি করা, খাওয়ানো যা কিছু করতো সবার জন্য। অঞ্জন পানিহাটিতে দেখবেন একটা বড় হসপিটাল হচ্ছিল সে সময়, সেই কাজটা করছিল বেশ কয়েক কোটি টাকা, সেই কাজটাও অঞ্জন করেছে, অনেক বড় কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কনস্ট্রাকশন যা তখন পেয়ে যেত সব অঞ্জন পেত। তো দেবলের সেটা নিয়ে টেনশন ছিল, দেবলের টেনশন ছিল, মানে ওর সঙ্গে ঝামেলা ছিল, সেটা হচ্ছে নৈহাটি ফেরি সার্ভিস, নৈহাটি থেকে ওই পারে ওই ইয়েতে চুচুড়া নৈহাটির মধ্যে যে ফেরি সার্ভিস, সেইটা নিয়ে ওদের মধ্যে গন্ডগোল, আর এই চলতো সেটা। তো সেখানে আমরা বললাম অনেকবার, তারপরে আমি আর সিআই সেদিন মনে আছে, আমরা কিন্তু বাচ্চু বলে একটা ফিল্ম ছিল এই যে দিকে, আবু বাচ্চু না শুধু বাচ্চু, ওই আমডাঙ্গার দিকে, শেখ বাচ্চু আমডাঙ্গার দিকে, আমডাঙ্গার দিকে ওই রাস্তাটাতে, গ্রামটার নাম আমার মনে নেই, হামিদপুর বা শিবদাসপুর, ওই শিবদাসপুরের শেখ বাচ্চুকে ধরো বলে গেছি, ওকে দীর্ঘদিন ধরে ধরা যাচ্ছে না, ও করে ওই শেখ বাচ্চু হচ্ছে ডাকাতি করে, রাস্তায় ছিনতাই করতো, ডাকাতি করতো, ডেসপারেট, একেবারে ক্রিমিনাল, মার্ডার করতো না, কিন্তু ডেসপারেট। তো অনেক লোক খবর পাচ্ছেন যে ওই রাস্তাতে আমডাঙ্গা রাস্তাতেও প্রচুর ছিনতাই করছে, তো ওরা হঠাৎ করে চন্দ্র দুপুরবেলা রেড করি আছে, আমি সিআইকে নিয়ে ফোর্স নিয়ে সাধারণত থাকে গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে দৌড় বাড়িতে গেছি, না ধরতে পারি, পালিয়ে গেছি, ও ছিল না ওই সময়, পালিয়ে যায়নি, ওই সময় ছিল না, ও দূরে থাকতো, ও নর্মালি কল্যাণী চাকদা ওইদিকে চলে, ওইদিকে থাকতো, তো ওকে ধরা যায়নি। ওইখানে যখন গেছি, ওকে রেড করে আমরা ফিরছি, দৌড় করে আমরা দেখছি যে কোনখান থেকে, ওরা টোপোগ্রাফিটা বোঝার চেষ্টা করছি যে আমরা কোন দিকে রুগী, ও কোনটা দিয়ে পালা, লোকে একটু কথাবার্তা বলছি, তখন একটা ওয়্যারলেস মেসেজ এলো যে স্যার দেবল ঘোষকে মার্ডার করে দিয়েছে, বিকালবেলা, দেবল ঘোষকে মার্ডার হয়, দেবল ঘোষকে গুলি করে দিয়েছে, মার্ডার করে গুলি করে দিয়েছে। আমার সঙ্গে বলে আমি আসছি, এখন আমি নৈহাটিতেই আছি, এই শিবদাসপুরে আসছি, খুব স্পিডে আমি আর সিআই গাড়ি চালিয়ে আমরা ঢুকে গেলাম নৈহাটি। তখন
দিকে দুম 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 করে গোটা রাস্তাটাতে যে মিউনিসিপ্যালিটির যে হ্যাঁ, এই যে আমাদের রাস্তা ওই আছে, ঘোষপাড়া রোড। হ্যাঁ, আর স্টেশন থেকে নৈহাটি স্টেশন থেকে হ্যাঁ। সেই মিউনিসিপ্যালিটি পর্যন্ত হ্যাঁ। 4-5টা অটো দেখি আগুন লাগিয়ে দিয়েছে, পুড়ছে। সেগুলো দেব ঘোষের লোকামিরা করেছে। দেবলঘোষের লোকেরা করেছে, অ্যাগ্রিভ হয়ে করেছে এবং বোম পড়ছে। বোম পড়তে পড়তে তো আমি দেখি শিয়ের গাল দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছে। আমি জিজ্ঞেস কি হয়েছে, গালের মধ্যে রক্ত বেরোচ্ছে? তো বলছে কই, ও বুঝতে পারে না। হাত দিয়েছে, আমরা দেখুন রক্ত বেরোচ্ছে। তা আমি হাত দিয়ে দেখছি, ও তখন দেখে মুখের ভিতরে একটা পাথরের মতো মানে দাঁত বলে ও ভাবছে একটা দাঁত হয়ে গেল, ও ফেলেছে। একটা দাঁত সম্ভবত আর একটা পাথর, মানে স্প্রিনটা ঢুকে গেছে বুঝতে পারে, গালের ভিতর দিয়ে ওর স্প্রিনটা ঢুকেছে, দাঁত ভেঙে নিয়ে বসে আছে। খুব ভদ্রলোক সিআই ছিল, ডেঞ্জারাস অবস্থা। তারপরে আমরা এগোলাম, গিয়ে আমি আমার গাড়িতে ওখানে গ্যাস থাকতো, ঢাল থাকতো, লাঠি থাকতো, হেলমেট থাকতো, লাঠি হেলমেট সঙ্গে করে নিলাম, লাঠি চার্জ করলাম, গ্যাস ফায়ার করলাম। নিজেই করবেন? হ্যাঁ, আমি তো যেখানে গ্যাস ফায়ার করতাম ম্যাক্সিমাম সময় গ্যাস আমি ফায়ার করতাম। নিজে করতেন? হ্যাঁ, এখানে লাগিয়ে ফায়ার করতাম গ্যাস, তারপর প্লেট, তারপরে হচ্ছে প্লাস্টিক প্লেট, রাবার বুলেট, যখন ফায়ার করতাম নিজে ফায়ার করতাম। আমি কোনদিন কারোর গুলি চালাই। আমি এত বছর চাকরি করছি, সবসময় লিড রোল নিয়েছি, একদম কোর্ট ফ্রন্টের থেকে আমি কিন্তু ল অর্ডার ডিউটি সামলেছি। কোনোদিন পিছনে বসে থাকিনি, কোনো থানায় বসে থাকিনি, অন দ্য স্পট এবং সামনে থেকে অনেকবার মতো মতো বেঁচেছি। সেটি আমাকে সেভাবে ইঞ্জুরি হয়, ইঞ্জুরি হয়েছে আমার গলার মধ্যে, এখানে এগুলো সব প্লাস্টিক সার্জারি করা আছে, গলার প্লাস্টিক সার্জারি করা আছে। সেটা বোমের ইঞ্জুরি, বোমের তো বুঝতে আর কোনো এই মানে না, তো কেউ দিয়ে প্রিন্টার ছিটকায়, তো এই প্রিন্টার ছিটকে আমার এখানটা লেগেছে, এই যে নাকের মধ্যে রক্ত রয়েছে, এখানে রয়েছে, এই গোষ্ঠী রয়েছে, এখানে ওই হাওড়াতে অ্যাটাক করেছে, সেই সময়টা হয়েছে। যাই হোক, তখনই তারপরে তো ব্যাপক রমনা তৈরি হয়। আমি সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে কন্ট্রোল বললাম যে এখন এই বিষয়টি জানা, আমি মোবাইল করতাম পাচ্ছিলাম, পরে মোবাইলে উনি ফোন করে এলেন যে মিস কল হয়েছে, কি হয়েছে, আমি দেবল ঘোষকে বের করেছি। আমি বলেছিলাম দেবল ঘোষ মারা হয়ে যাবে, আমি তো থানায় ডায়েরি ফাইরি করে সব সিকিউরিটি দেয়নি পরিষ্কার কেন? করতো। হ্যাঁ, সিকিউরিটি দেয়নি কেন তখন প্রশাসন? সিকিউরিটি কাউকে দেওয়া হবে না, তার পোস্ট কম ছিল আগে। আচ্ছা। যখন সিপিএম আমলটা দেখুন, আজকে তৃণমূলের যে আমলের সরকার যেটা করেছে, এখানে অনেক ফোর্স রিক্রুটমেন্ট হয়েছে, প্রচুর ফোর্স আছে, তখন এত কম ফোর্স থাকতো, মানে এখন তো পাড়ার একজন কাউন্সিলরও সিকিউরিটি পাচ্ছে। কাউন্সিলর তাকেও হ্যাঁ। থ্রেট থাকবে সিকিউরিটি। দেবল ঘোষকে সিকিউরিটি দেয়নি, তবে স্কুল ডেফিনেটলি সিকিউরিটি ছিল, এমএলএ যারা তাদের সিকিউরিটি থাকতো, কিন্তু এমনি কোনো লোককে সিকিউরিটি দেওয়া হতো না। অঞ্জনের সিকিউরিটি ছিল না, অঞ্জন এই লোকগুলো বিহার থেকে এনেছিল, বিহার থেকে এনে ওকে রেখে খাইয়ে দাইয়ে 2-3 দিন ধরে রেখেছিল। সুপারি কিলার টিম। হ্যাঁ, তারপর তো অঞ্জনের পিছনে লেগে গেল, অঞ্জনের নিয়ে তার কিছু বলতে পারছে না। আর আমাদের তৈতবদার যিনি আছেন, আমাদের এমপি ছিলেন, ফোন করছেন, তো উনি আমাকে হুমায়ুন কবির নামটা না বলে নজরুল নজরুল কেন? নজরুল বলে একজন পুরো নজরুল, একে কি কোনোভাবে অঞ্জন কি কোনোভাবে বাঁচানো যায় না? অঞ্জন ছিল না, প্রথম তো বলছো অঞ্জন ছিল, আমার 100% ছিল। দেবুল ঘোষকে মারার সাহস নৈহাটিতে কারো আছে? আর আমি তো দুজনের মধ্যে ড্রাইভারি আছে, আপনাকেও আমি জানিয়েছিলাম। আমি সুকান্ত সদনে গিয়ে তখন সুকান্ত সদনের সন্ধ্যাবেলায় বসতেন। আচ্ছা। এই সুকান্ত সদনের পাশে দেখবেন একটা দোতলা বিল্ডিং আছে, দোতলায় একটা ঘরে গিয়ে ওখানে বসতেন এবং সব লোক ওর সঙ্গে দেখা করতে আসতেন। আমি বললাম যে আমি তো আপনাদের জানিয়েছি যে মেরে দেবো, আপনি রেস্টুরেন্ট করুন, আপনার যেটা লোক আছে রেস্টুরেন্ট করুন, ওই দেখো আমি তো বলতেই পারি, আর বেশি তো আমি কিছু করতে পারি না। যাই হোক, এখন তো মার্ডার করেছে। He was a rowdy actually. কে? তরিতবাবুও খুব rowdy ছিলেন, ভাব ছিল। হ্যাঁ, কথাও থাকবো, তো আমাকে উনি সন্দেহ, তার কারণ হচ্ছে আমি তো ওই সময় ক্রিমিনাল তো বলতে, আর মাঝে মাঝে জিজ্ঞেস তোমার বদলি হলো, আমি সেটা বদলি হয় তো, আমি তো চেষ্টা করছেন আমি জানি, কিন্তু আমার বদলি এত সহজে কথা বলে আমি বেশি যাই। সেই সময় কি পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন? ওই সময় হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য, পুলিশ মন্ত্রীটা বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। না, কখনো হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ও করতে হতো। আপনার সাথে ব্যক্তি সম্পর্ক বুদ্ধবাবুর ভালো ছিল? আমার কোনো সম্পর্কই ছিল না। আচ্ছা। আমি মানে আমার সঙ্গে কোনো কথাবার্তা হতো, আমার সঙ্গে আমার দু একটা ছোট ছোট কথা হয়েছে। সেটা হচ্ছে আমি যখন এসপি বীরভূম, আচ্ছা, সেই সময় ব্যাপক হারে গন্ডগোল চলছে ওখানে। আচ্ছা, ওই তখন এই কেষ্টমন্ডল যে আছেন, কেষ্টমন্ডল একটা বড় টিম নিয়ে, কিছু লোকজন নিয়ে অর্গানাইজেশন, খুব ভালো অর্গানাইজেশন করে, ঠিক আছে, অর্গানাইজ করতে পারে, অর্গানাইজ করে পাপুড়ি বলে একটা গ্রাম আছে, বিশাল গ্রাম, একটা গ্রামে একটা আমরা এটা পরে ফিরবো, আমি সেটা দেখি। তো সেই সময় একমাত্র বুদ্ধুর কথা হয়, প্রথম সময় আমাদের দেখাও হয়নি, কথাও হয়নি। ওই এসপি বীরভূম থাকার সময় তখন ওনার সঙ্গে দেখা হয়েছে বা কথা হয়েছে। তরিতবাবু তো উনি তো আবার বলছিলেন, দেখো ওকে যদি ও কি সত্যি ছিল, আমার যে ছিল, বর্তমানে প্রমাণ আছে, আমার প্রমাণ তো আছেই, তুমি প্রমাণ করতে পারো, আমি একদম করবো।
তারপর উনি কিছু বলতেন না আর কি। করেও ছিলেন বোধহয়। হ্যাঁ? করেও ছিলেন প্রমাণ। প্রমাণ আমি তো করেও দিয়েছিলাম, হ্যাঁ। তো না হলে সাজা হয়েছিল, ও তো কনভিকশন হয়ে লাইফ কনভিকশন হয়েছিল। আচ্ছা। এই যে অঞ্জন দাশগুপ্ত লাইফ কনভিকশন হয়ে যায়, এবং তারপরে অনেক শুনতে আপনি অ্যারেস্ট করলেন তারপর। হ্যাঁ, বলুন না। তারপর অঞ্জন তো এবার ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে গেছে। হ্যাঁ। ও তখন ওই লোককে এনে রেখেছে, ও হচ্ছে সুযোগ পেলে মার, ও তো জানতো না। এই এয়ারপোর্ট ধাবা বলে একটা ধাবা আছে এখনো, শেরি পাঞ্জাব ধাবা আছে। হ্যাঁ হ্যাঁ শেরি পাঞ্জাব তো ওটা না, হ্যাঁ, সেই কথা। এয়ারপোর্টের কাছে সেই কথা। 2.5 নম্বর গেটকে হ্যাঁ, পেরিয়ে বাংলাদেশ হ্যাঁ। শেরি পাঞ্জাব ধাবার কাছেও তখন ওই রঞ্জিত কুণ্ডুকে নিয়ে গাড়িতে আসছিল। আচ্ছা। ওকে আমার মোবাইল ফোন করে বলেছে দেবল ঘোষকে তোর লোক মেরে দিয়েছে, তুই পালা, তোকে খুঁজছে এসডিপি। ও ওইখান থেকে রঞ্জিত কুণ্ডু কোনো গাড়ি ফাড়ি ভাড়া টাড়া করে ও রঞ্জিত কুণ্ডু ব্যাক করে এসেছেন ওই গাড়ি, ও আর ফেলেনি। ওই গাড়ি রেখে দিয়ে ওনারা গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়ে, লাল জিপসি ঢুকিয়ে দিয়ে ওইখান থেকে পালিয়ে গেছে। আর সেই যে পালিয়ে গেছে, পালিয়ে একদম চলে যায় বোম্বে। মুম্বাই। বোম্বাই। আচ্ছা। তা আমরা তো খুঁজে পাচ্ছিলাম না, ফোন টোন সব বন্ধ করে পালিয়ে গেছে। মুম্বাই থেকে গেল আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে গেল গৌহাটি। এটা ট্রেস করলেন কি করে, মানে এগুলো পরবর্তীকালে ট্রেস করে? ওকে জিজ্ঞেস করেছি, ও আচ্ছা। ওকে জিজ্ঞেস ওটা করেছি। আপনি ইন্টারোগেট করেছেন? হ্যাঁ, একদম আমি ধরেও নিয়েছিলাম, আমি লোক পাঠালাম যে এখান তুমি পেয়ে যাবে। মানে এত পিন পয়েন্ট ইনফরমেশন ছিল আমার কাছে ওই দিন, যে সেটা আমি বলছি না না না, বেশি। বলার দরকার নেই। একদম পিন পয়েন্ট ইনফরমেশন ছিল 45 নম্বর রুমে, কোথায়? মাদারিহাট, নর্থ বেঙ্গল। ফালাকাটা। মানে আহমেদাবাদ, মুম্বাই, তারপর আহমেদাবাদ। আহমেদাবাদ, তারপর গৌহাটি। আচ্ছা গৌহাটি থেকে ফিরে এলো নর্থ বেঙ্গলে, দার্জিলিং। আচ্ছা ওকে আমি ট্র্যাক করছি, কিন্তু মুম্বাই থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ হয়ে গৌহাটি। আমি কিন্তু টিম পাঠাচ্ছি, কিন্তু ধরতে পারছি না। আচ্ছা। প্রত্যেক জায়গায় টিম পাঠিয়েছি। আমি আমার এসপি কুলদীপ সিংকে আমি বলেছি যে আমি কিন্তু টিম পাঠাচ্ছি। তাহলে হ্যাঁ পাঠাও। আমি ওকে লাগিয়ে রেখেছি, ধরা যাচ্ছে। তারপর দার্জিলিং, দার্জিলিং থেকে নেমে ও চলে যায় ডুয়ার্সে, ফালাকাটা। ডুয়ার্সে, গিয়ে ফালাকাটাতে গিয়ে এই মাদারিহাট যে হুম। কাছে যে ফালাকাটা আছে, ওখানে ফালাকাটা গেস্ট হাউসে ছিল। আমি তাও বললাম যে 45 নম্বর রুমে আছে। সেটাও আপনার কাছে? একদম। ঠিক আছে। তখন আমি রণবীর কুমার যে এখন আছে, তখন জলপাইগুড়ি এসপি, আমি এসপি বললাম যে ওনাকে একটু আপনি বলে দিন, আমি এখান থেকে টিম পাঠাচ্ছি। তুমি টিম পাঠাতে পাঠাতে ও তো পালিয়ে যাবে। আমি তার ওনাকে বলছি যে লোকটা থাকবে ধরে নেবে। তারপরে যে 45 নম্বর রুমে যে থাকবে সে ধরে নেবে। তো ধরেছে ওকে, তো রাত্রেবেলা জলপাইগুড়ি পুলিশকে ধরেছে। ধরার পর মানে এসপি বলেছে, এসপি ওখানকার এসপিকে বলেছে রণবীর কুমার টিম পাঠিয়ে ওনাকে তুলে নিয়ে যাওয়া। বলছে যে আমি তো আমার বাড়ি করছি গিয়ে রানাঘাটে, এই কৃষ্ণনগরে, তো আপনার নাম কি? তো অঞ্জন তো নাম বলেইনি। তা আমাকে ওখান থেকে ফোন করে বলছে যে স্যার একটা দাড়িওয়ালা লোক। আমি রণবীর কুমার বলছে তুমি এসডিপিএর সঙ্গে যোগাযোগ করো। তো ওখান থেকে আমাকে ফোন করেছে মোবাইলে। তখন আমি বললাম যে কি বলবো, দেখি বেটে করে তো? হ্যাঁ বেটে করে, একটু কালো করে, অনেক বড় দাড়ি আছে। দাড়ি তো এখানে ছিল না, গোপ ছিল। ঘুরে ঘুরে বেড়াবার সময় দাড়িটা রেখেছি। দাড়ি হলো, তখন বললাম ফোনটা দাও তো। রঞ্জন কেমন আছো? হ্যাঁ আচ্ছা স্যার, আমি তো অঞ্জন নয়। হ্যাঁ এখানে কথা বলে আমি তো অঞ্জন নয়, এটা কি অন্যরকম একটা নাম বলছি, নাম বলছিল মনে নেই আমার। তো আমি বলছি তুমি অঞ্জন নয়, তোমার গলাটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। না স্যার, আমি তো কোনো অঞ্জনকে চিনি না, এ করি না। তোমার বাড়ি কোথায়? কৃষ্ণনগরের কেটা গ্রামের নাম। আমি ঠিক আছে, আমি তখন ফোনটা ওসিকে দাও, ওইখানে রেখে দাও, অফিসারকে দাও। ওসি ছিল না, বললাম যেই থাক ওকে আপনি ধরে নিয়ে থানায় যান। ওই থাকবে না, কারণ আমার কাছে পিন পয়েন্ট ইনফরমেশন। আমি থানায় একটা, এখন আমি টিম রওনা করেছি এখান থেকে, যাচ্ছে গাড়িতে করে নিয়ে আসবে। টিম গিয়ে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে বিকালবেলা পেয়ে গেল। বলে স্যার অঞ্জন আমি দাঁড়িয়ে কেটে নিয়ে আসো। তারপরে নিয়ে আসলাম, নিয়ে এসে কোমরে দড়ি পুড়িয়ে আন্ডারওয়ার করে ওকে হাঁটিয়ে যেখানে যেখানে সব ফায়ার করতো হাঁটির ভিতর দিয়ে ওকে দিয়ে গেছে। ও তো দুর্দান্ত প্রতাপ ছিল, মানে দুর্দণ্ড প্রতাপ যাকে বলে। প্রচুর লোকের উপরে ওর ইনফ্লুয়েন্স ছিল। ও সেই একটা আমার মনে হয় জামা টামা ওর যে মানে এটা আর কি। এটা কি আপনারা ইচ্ছাকৃতভাবে করেন? মানে পুলিশ তাতে যাতে তার একটা হিউমিলিয়েশন হয়, আর দেখে যে হি ইজ মিয়ার এ ক্রিমিনাল, মানে এই যে হি হ্যাজ বিন প্লেসড অন দ্য পেডেস্টাল। তাকে মানুষ একটা ভেবেছে যে একদম বিরাট একটা জায়গাতে বসিয়ে দিয়েছে। হ্যাঁ কি বললাম যে প্লেসড ইন দ্য পেডেস্টাল, বাসিয়া টাইপের একটা বড় জিনিস। সে যে আসলে একটা ছিচকে ক্রিমিনাল, সেটাকে করার জন্য তাকে মানে এটা হিউমিলেট করা। এটা আপনারা করেন? আমরা জামা আর লকাপের কি হয়, এই জামা বা প্যান্ট খুলে দেওয়া হয়, ওদিকে হাফ প্যান্ট খুলে দেওয়া হয়। কারণ সেই জামাতে হাতল দিয়ে অনেকে ফাঁসি লেগে সুইসাইড করে, বা প্যান্টের যে এটা আছে ওইটা দিয়ে সুইসাইড করে নেয়। সেজন্য জামা প্যান্ট খুলিয়ে তাকে একটা হাফ প্যান্ট দেওয়া হয়, সেই হাফ প্যান্ট পরে একটা গামছা দিয়ে দেওয়া হয়। গামছাটাও স্নান করার সময় দেওয়া হয়, বাকি সময় নিয়ে নেওয়া হয়। এবং যখন স্নান করতে দেওয়া হয় তখন পুলিশ দাঁড়িয়ে থাকে, গামছা ফাঁসি লাগিয়েও মরে যায়। ঠিক আছে, তো সেই হাফ প্যান্ট পরা অবস্থায় লকআপ থেকে বার করে পুরো কোমরে দড়ি বেঁধে পুরো যে চত্বরে ওর প্রভাবটা ছিল
ওই বাড়ি বর্দা ব্রিজ, হ্যাঁ বলে এর বাড়ি চেনা, ওর বাড়ি চেনা, ওই বাড়ি চেনা, এখানে কোথাও ফায়ার আর্মস রেখেছো, এখানে কোথাও মানে ওই বর্দা ব্রিজ রামকৃষ্ণ মানে ওই জায়গাটা চত্বরে পুরো ওকে ঘোরালেন। পুলিশে নিয়ে আপনি ছিলেন অন স্পট ছিলেন? আমি ধরে ঘোরাইনি, আমি গাড়িতে ছিলাম, হ্যাঁ। কিন্তু আমার পুলিশরা ওকে ধরে গাড়িতে করে ঘুরিয়ে যেখানে যেখানে ওর বাড়িগুলো অ্যাসোসিয়েটেড বাড়িগুলো সেগুলো চিনিয়েছে, কোথায় বসেছিল, কোথায় বোম মারা হয়, কোথায় কি করা হয়। সেই সময় কোনো রাজনৈতিক প্রভাব আপনার উপর আসেনি? আমি না প্রতিদিন যতদিন আমি পুলিশে চাকরি করেছি, বিশেষ করে আমি হয়তো পরে চাকরি ছেড়ে তৃণমূল জয়েন করলাম, তখন সিপি চন্দ্রনগর ছিল, কিন্তু আমি তখনও আমি কিন্তু পলিটিক্যাল মধ্যে ব্যবহার করতাম। ওখানে গেছিলাম দুটো ইনসিডেন্টে, আমাকে সিএম ম্যাডাম পাঠিয়েছিলেন, এখন যে সিএম আছেন উনি বলেন যে ওখানে খুব ক্রিমিনালরা বেড়ে গেছে, খুব বাড়াবাড়ি হচ্ছে, আমাদের দিলীপ রামবলে একজন মার্ডার হয়ে যায়, মূলত ওর জন্যই উনি পাঠিয়েছিলেন। তেলিনি পাড়ায় বোধহয় একটা দাঙ্গা তেলিপাড়ায় দাঙ্গা হতো, কিন্তু কেউ মার্ডার হয়নি, একটা মারামারি হয়েছিল, হিন্দু মুসলিম রাইট লাগিয়েছিল, রায়টাও লাগিয়েছিল, এরাই তখন বিজেপি ছিল, এই লকেট অর্জুন সিং বোধহয় এদিক থেকে আস কাটিয়েছিল। অ্যারেস্ট করেছিল, না অ্যারেস্ট করে ডিটেন করে ইন্টারভিউ করেছিল, কেস হয়েছিল। কেস হয়েছিল ডিটেন? হ্যাঁ লকেট ছিলেন, তারপরে আরো অনেকে ছিল। তো ওখানে ডাঙ্গাটা লাগানো হয়, মানে একটা হঠাৎ করে একটা বাথরুম ইউজ করতে পারো, মুসলমানদের বাথরুম আলাদা, আমাদের বাথরুম আলাদা, তখন আপনি কুড়ি লাইনে, তখন আমি সিপিও। আচ্ছা, মোটামুটি বোঝা গেল। তো এবার এই কেসটা চার্জশিট হয়, এটা চার্জশিট হয়, এবং আমার মনে আছে এরকম হচ্ছে আমাদের যে মিশ্র একজন চার্জশিট করেছিল, হচ্ছে তখন মিশ্র বলে একজন ওসি ছিল, ও নিজে কেসটা এখন আপনি ভালো কথা এরকম আপনি যেটা বলছেন যে আপনি বারবার এরকম মোটামুটি আপনি নিজে হাতে কটা এনকাউন্টার করেছেন? হবে 38টা মতো হবে, পুরুলিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন সুযোগ পেয়েছি, মানে একটা ক্রিমিনালকে আমরা মারি কেন, আমাকে বাচ্চা ভালো লাগতো অন্য কেউ, আর তো ফ্যামিলি তার বাচ্চা টাচ্চা হয়তো আছে, 3-4টে বউ থাকে বেশিরভাগ সময় ক্রিমিনালদের, কিন্তু ক্রিমিনালদের মারতে কেন হয়? একটা ক্রিমিনাল হয়তো দেখা যাচ্ছে যে সে 18 বছর থেকে ক্রাইম স্টার্ট করছে, 12 কম বয়স থেকে 18 বছর থেকে ক্রাইম করছে, করতে করতে ক্রাইম যদি করে সেটা একটা জিনিস, ডাকাতি করছে, চিন্তাই করছে সেটা একটা জিনিস, কিন্তু মানুষকে মেরে দেয়, এবার ইনোসেন্ট লোককে, প্রচুর মানুষ, ব্যবসায়ীকে মেরে দেয়, পলিটিক্যাল লোককে মেরে দেয়, সুপারি নিয়ে মেরে দেয়। তো এই আমার ইডিওলজি হচ্ছে যে তুমি এই একটা ছেলে সে বারবার 3-4টে ক্রাইম করলো, মার্ডার করলো, যে জেল খাটলো, বেল পেয়ে বেরিয়ে এলো, তার কিন্তু কনভিকশন হচ্ছে না, কারণ আমাদের কেসে তো ট্রায়াল অনেক লম্বা হয়, হচ্ছে না, দেখা যাচ্ছে সে পরপর মারা করবে, 5-6টা মারা করবে, সে হয়তো দেখা যায় যে তার 45 বছর বয়স পর্যন্ত সে হয়তো মার্ডারই করে যাবে, কারণ সে কটা লোককে মারছে, হয়তো 15টা লোককে, 16টা লোককে, 20টা লোককে মেরে দিল, তাতে বড় তুই মর কেমন মারছে এরকম। না, এটা আমার আমি বুঝতে পেরেছি। লোকে যে লোকটা দেখবে যে পোটেনশিয়ালি পোটেনশিয়াল টু কিল সামওয়ান, না বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এরকম আপনি কখন এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো কাউকে? আচ্ছা মানে ধরুন কাউকে গ্রেফতার করতে গেছেন, যুব ভারতী তো আপনি ওটা তো খুব ঐতিহাসিক একটা মানে বাংলা রাজনীতি। আমি জানেন আমি একটা ইন্টারভিউ করছি, আমি রিসেন্টলি সুভাষ চক্রবর্তীর একটা ইন্টারভিউ দেখছিলাম, পুরনো ইন্টারভিউ, রিসেন্টলি মানে পুরনো ইন্টারভিউ। তো সেখানেও উনি সম্ভবত আপনার অ্যাকাউন্ট করছিলেন, হ্যাঁ মানে ওই ওনার এই পানামা হ্যাট, ট্রেডমার্ক পানামা হ্যাট পরে, এবং ওই ইন্টারভিউটা উনি কিন্তু যুব ভারতীতে দিচ্ছেন। যুব ভারতী ট্র্যাক দিয়ে হাঁটতে হাঁটতে একজন সাংবাদিকের সাথে আমার একটা রাখছি। হ্যাঁ আপনি দেখবেন যখন এখানে একটা ওই ইলেকশন হচ্ছিল, সেটা 2000 সালে, 2000 পৌরসভা নির্বাচন, হ্যাঁ পৌরসভা নির্বাচন, বিখ্যাত নির্বাচন, জানেন 11-11 হয়ে গেছিল, 23টা সিটের মধ্যে 11 আর একটা টাই হয়ে যায়, মেশিন গন্ডগোল। তো আমি আর কুলদীপ সিং, আমি তখন এসডিপি বাইরে, আমি ওই সল্টলেকে এটিআই এর মধ্যে ইলেকশন হচ্ছে, মানে ইলেকশনে আমি দেখি যে একটা ইলেকশনে এরকম সিনিয়র অফিসার থাকতে পারে, মানে গৌতম মোহন চক্রবর্তী হচ্ছে ইলেকশনের ওই এটিআই চক্রবর্তী ইনচার্জ, গৌতম মোহন চক্রবর্তী তখন কিন্তু ডিআইজি ছিলেন, পরবর্তীকালে সিপি হয়েছিল, ভালো আছে গৌতম মোহন চক্রবর্তী। ও ওইটা যেটা বলছিলাম যে তপন মিশ্র বলে একজন অফিসার ছিল, যেটা চন্দন একে দেবল ঘোষের মার্ডার কেসে, সেটাতে ও ছাড়াও আরো 3-4 জনকে লাইফার করে দিয়েছে। পরে কি করে বেরিয়ে গেল অঞ্জন জানি না, ওই প্যারোলে বেরিয়েছে, বেরিয়ে অ্যাবসকন্ড করে গেছে, সেই যে অ্যাবসকন্ড করে গেছে আজও অ্যাবসকন্ড করে গেছে, আমার ধারণাও নেপালে আছে, না আমার ব্যক্তিগত ধারণা। এবার সমস্যা যে গুয়াহাটিতে গন্ডগোল শুরু হলো, এবার ওরা সবাই জানে কিন্তু লাঠি চালাবে না, তুমি তো লাঠি চালাবে না, তুমি বলে দাও তোমাকে, আমার বলছে এই গৌতম মোহন চক্রবর্তী আমার দিয়ে আবার একটু হাসতো, তুমি তো বল এ দেখলে মারবেই না, তোমার দেখলে হাত মিসমিস করবে না, আমি তো
পিটিয়ে দিই, মানসিকতা পিটিয়ে দিই, আপনি জানেন তোমাকে আমি প্রেমিসেস গার্ড পাবো, মানে আমি শুধু একটা এটিআই কে চক্কর করে গাড়ি নিয়ে ঘুরছি, প্রেমিসেস গার্ড আমি। আর পীযূষ পান্ডে এখন যে সিএম ম্যাডামের ডাইরেক্টর সিকিউরিটি উনি ছিলেন, আর প্রবীণ কুমার এই প্রবীণ কুমার না, উনি আইবিতে আছেন, উনি দিল্লিতে আছেন। তো ওই দুজন ছিলেন ওই বুথের ভিতরে ইনচার্জ তারা। আর কানওয়ালজিৎ সিং, কেজে সিং, তিনি সাউথ বেঙ্গল অফিসে আইজি সাউথ বেঙ্গল, তিনি ছিলেন ওভারঅল দায়িত্বে। আর এসপি ছিলেন, এসপি আর আমি হেঁটে হেঁটে আসছি, ব্যারিকেড করা আছে কিছু, আমি আর বলছি চলো আমার বলছে চলো একটু হেঁটে হেঁটে ঘুরে দেখে আসি। তা আমি আর কুলদীপ সিং আমাকে পছন্দ করতেন, আর কুলদীপ সিং যে ভাবে পারছে, যেমন মানুষ তেমনি ভালো অফিসার। তো আমাকে বলছে, পরে আমি রাজীব কুমার আমাদের যে এখন প্রেসিডেন্ট ডিজি আছে, হ্যাঁ রাজীব কুমার একটা অন্য ধরনের। রাজীব কুমার আপনার কাছে না? না না না, অনেক অনেক জুনিয়র। তো উনি খুব ভালো অফিসার, রাজীব কুমার অফিসার অনেস্ট এবং অনেস্ট এবং অফিসার এবং খুব এফিশিয়েন্ট এবং নিজে কাজ করতে না, নিজে ফিল্ডে কাজ করে। এবং আমি জানি যতদিন উনি আছেন এবং যতদিন উনি ডিজি আছেন, 26-এ রিটায়ার করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আইন শৃঙ্খলা নিয়ে আমাদের কোনো চিন্তা করছেন, উনি অ্যাকশন নেন। জুয়ারদিন তারপরে ও তো মারামারি হচ্ছে, তারপরে দেখলাম যে এবার ওদের হচ্ছে যে বুথের যে বুথ লেভেল অফিসার, আপনি রেটটা বললেন কবে? রেটটা তো আগে বললেন। না সেটা আগে, সেটা আমি বরাবর থেকে চলে গেছি। তারপরে আমি তখন হাওড়াতে ছিলাম, হাওড়া থেকে এসে কেন? আরে হাওড়াতে একটা ওই হাত কাটা দিলীপের কেসটা তো তখনই হয়েছে। না, হাত কাটা দিলীপ কথা আরো পরে। হাত কাটা দিলীপটা হচ্ছে কত বললো, হাত কাটা দিলীপ শর্ট লেগে 2004, আর জুহাদ কি এখন পর্যন্ত 2001। আচ্ছা, তখন আমি এতে চলে গেছি। ওইটাই তো আপনার সবচেয়ে প্রাইম টাইম না, 2001 2004 বারবার সংবাদ ছিল না আপনি ওই সময়। হ্যাঁ, ও তখন পেপারটা বড় বড় করে নিউজ করে দিল। হ্যাঁ, তখন তো এত ইলেকট্রনিক ষষ্ঠী দুলেকে কে আছে? হ্যাঁ, ষষ্ঠী দুলে দীপঙ্কর ষষ্ঠী দুলের বাড়িতে আমি রেট করেছিলাম, আমি রেট করে ওই হাত কাটা দিলীপ ওখান থেকে করেছিলাম। হাত কাটা সেই দিলীপ সময় তো মানে ওটা ষষ্ঠী দুলে 2004 স্টার প্লেয়ার। হ্যাঁ, 2000 এশিয়ান কাপে তখন ষষ্ঠী দুলে 2004 সালে। হ্যাঁ, ওই ঘটনাটা ওখানে গিয়ে লুকিয়েছিল, ওই ঘটনাটা আমি নিউজ 18-এ বলেছি। আচ্ছা, এটা রিপিট করতেছি না। এবার এখানে যে এটিআই তে মারামারি শুরু হলো, মারামারিটা কি করে হলো, যখন সভাধিপতি ছিলেন অপর্ণা দাশগুপ্ত, অপর্ণা দাশগুপ্ত আর অসীম দাশগুপ্ত যে ফিনান্স মিনিস্টার, তারা হচ্ছে বুথ লেভেলে ওই স্লিপ দেওয়া যেখানে হয় না বসে বসে, ওখানে স্লিপ দিচ্ছিল। আর ওইদিকে ছিল মদন মিত্র, তৃণমূলের যে ক্যাম্পে, তৃণমূল এবং বিজেপির ক্যাম্পে, বিজেপি ওই তখন ছিল এখানে তখন শিকদার, তখন শিকদার, তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ছিলেন। ছিলেন মানে না, ওর কিছু লোক এবং মদন মিত্র ছিলেন ওখানে কারণ উনি ওই সময় মদন দা, হ্যাঁ ওরা দুজন বুথে বসে আছে, এদিকে অসীম দাশগুপ্ত বসে আছে। তো একটি মহিলা, সিপিএম এর একটা মহিলা আর কি, ও প্রথমে একবার জিন্স প্যান্ট পরে, জিন্স পরে টি শার্ট পরে ও গিয়ে একটা ভোট দিয়ে, এটা ভোটের দিনের কথা বলছি, ভোটের দিনের কথা, মানে যেটা একটা ইলেকশন যেদিন হচ্ছিল, আচ্ছা, ও ভোট দিয়ে একটু পরে শাড়ি পরে ওই মহিলাই ভোট। এবার মদনদা ওখানে যে বিজেপি লোক আমাকে আইডেন্টিফাই করতে পেরেছে, বলছি ওই মেয়েটা একটু আগে জিন্স পরে গেল না, এই কি নাম খুঁজলেন, এবার ভিতরে তো ঢুকতে দিচ্ছে কড়াকড়ি পুলিশে, তখন বলে যে ওই মহিলা, ওরা টার্গেট খুঁজে আর দেখে রাখ। পরে যখন আমার সালোয়ার কামিজ পরে এসেছে, তখন প্রত্যেকবারে হাজবেন্ডের নাম চেঞ্জ করছিল, নাম আর স্লিপ যেটা মানে আলাদা আলাদা ভোটার, আলাদা আইডেন্টিটি আর কি। হ্যাঁ, তখন ওই মেয়েটা ওই সিপিএম এর স্লিপ নিচ্ছে ওখান থেকে, তখন দৌড়ে এরা এসেছে, এই মদনদা দৌড়ে এসেছে, এসে বলছে যে এই তোর কটা হাজবেন্ডের, হ্যাঁ তুই এর নামে ভোট দিবি, আবার এর নামে বলে না আমি এটাই ভোট দিচ্ছি। কি করে কার্ডি তুলে ফেলছিল হাতে, আমি তো অনেকেই চলে। হ্যাঁ কি করে তুলে দিচ্ছিল জানি না। আপনি বিধায়ক, আপনি জানেন না, আপনি এবার আইপিএস এর থেকে বের হন। বিধায়ক সে তো ওই ওই নেল পলিশ রিমুভার দিয়ে তো উঠে যায়, নির্ভর দিয়ে না, ওই যে আপনার যে দেশলাইয়ের এটা আছে না মাথাটা, ওইটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তার গন্ধকটা। আচ্ছা, তো ও তখন গিয়েছে দেখি এই নিয়ে ঝড়াঝাড়ি কথা কাটাকাটি চেয়ার ছোড়াছুড়ি করেছে। এবং অপর্ণা দাসগুপ্ত যখন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি, অসীম দাসগুপ্তের দিকে হচ্ছে, অসীম দাস সরে গেছে, চেয়ার ছোড়াছুড়ি দুজনের সাপোর্ট শুরু হচ্ছে, মারামারি শুরু হয়ে গেছে, মানে গন্ডগোল লেগে গেছে, হাতাহাতি হচ্ছে, তারপরে চেয়ার ছোড়া। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে লাঠিচার্জ করতে গিয়ে দেখলাম দুই দিকে তারা এদিকে তৃণমূলকে মেরে তাড়িয়ে দিলাম, এদিকে সিপিএম কে মেরে তাড়িয়ে দিলাম। ও অসীম দাসগুপ্ত এই থামো অনেক বাড়া হয়েছে, আর দরকার নেই। তারপরে ওরা কিন্তু নিজেরা এবার মাঠের মধ্যে দেখছি যে দূরে এই ফাঁকা প্লট হচ্ছে, সেখানে বোম্বিং হচ্ছে। ঠিক আছে, আমি তখন গ্যাস তুলে না, আমার একটাই কষ্ট হচ্ছে গ্যাস নিয়ে আমি তখন ফায়ার করতে শুরু করলাম। গ্যাসটা নিজের চোখে মুখে ঝরে? আমার তো লাগে, কিন্তু আমরা কি করি ওই হেলমেটের যে ভাইজার যেটা থাকে ওটাকে নামি, আমি যে গ্যাস ফায়ার করছি ওটাতে আমাদের মনে আছে আমার টেলিগ্রাফ পেপারে ফার্স্ট পেজে ছবি এসেছিল, গ্যাস ফায়ার হচ্ছে, ওদিকে বোম্বিং হচ্ছে, শিয়ালগুলো বেরিয়ে এসে জঙ্গল থেকে দৌড়াচ্ছে। তা আমি একটা গ্যাস ফায়ার করতাম, সেটা উড়ে গিয়ে সুভাষ চক্রবর্তীর যে
বাড়ি একদম আমাদের ছাদে ধুতি শুকাতে দিয়েছিলেন, সেই ধুতিকে ফুটো করে দিয়েছি। আচ্ছা সেই জন্য আমার উপরে একটু রেখে দিলেন। পরে আমাকে এসপি বলেন তুমি একটা ধুতি ওকে কিনে দিয়ে আসো, দুটো ধুতি দিয়ে আসো। না আমি বললাম যে স্যার আমি কাউকে দিয়ে পাঠিয়ে দাম কিনে পাবো। হ্যাঁ, তো সেটা কি করেছিল, ব্যক্তিগতভাবে রাগ ছিল, হ্যাঁ কোথাও গিয়ে পছন্দ করতেন। উনি খুব একটা ইনোসেন্ট। আমাকে উনি বলছেন আচ্ছা দেখো তোমরা পুলিশ নিয়ে এসছো থেকে, বসিরহাট থেকে পুলিশ নিয়ে এসছো, তোমাকে নিয়ে এসছে ব্যারাকপুর থেকে, হ্যাঁ আরো কোথায় কোথা থেকে সব তোমরা পুলিশ নিয়ে এসছো, আর আমি বনগা থেকে লোক এনেছি বলে আমার দোষ। এই যে ইলেকশনে, মিউনিসিপাল ইলেকশনে বনগা থেকে লোক এসেছে, বনগা থেকে মানে সিপিএম ভোটটা তো ওইভাবে হতো, সিপিএম প্রচুর ফল ভোটার থাকতো আর কি বরাবর। আপনি যখন বিধায়ক হিসেবে ভোট করান, হ্যাঁ আপনি যখন বিধায়ক হিসেবে ভোট করান, হ্যাঁ। পুলিশের আমি একদম ফ্রেশ ভোট করি, আপনি একদম ফ্রেশ আমি একদম করি, হ্যাঁ পঞ্চায়েত বা আমার ভোটটা করলাম পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট, হ্যাঁ। আমি একদম পরিচ্ছন্ন ভোট করি তিনটে লিড পেয়েছেন। একদম। মানে আপনি যে দলের হ্যাঁ বিধায়ক, আমি সেই দলের আমি lead পেয়েছেন। তৃণমূলের, আমি তো জিতলাম, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা পঞ্চায়েতে ভোট করালাম। আপনার বিধানসভায় কটা পঞ্চায়েত? আমার বিধান 14টা। 14টা পঞ্চায়েতে তৃণমূল জিতেছে। না 14টা পঞ্চায়েতে জিতে, হ্যাঁ প্রধান সবগুলোই আছে, হ্যাঁ। মানে অনেক জায়গাতে রেজারেসি হয়েছে, কিন্তু ভোট দিতে পেরেছে সবাই। আর আমি সবাই বলেও দিয়েছিলাম যদি কেউ ভোট দিতে না পারো আমাকে ফোন করবে, কেউ যদি নমিনেশন জমা দিতে না পারো আমাকে বলবে। তো সেটা মানুষ রিয়াক্ট করেছে ভালোভাবে, ইন ফেভার অফ আমার পার্টিকে, আমার পার্টির দিকে ফেভার করে। লোকসভায় কি আপনার ডেপুটেড লোকসভায় হোটেলের মধ্যে পড়ে? যে লিড পেয়েছে আপনার বিধায়ক। যে হচ্ছে 19 সালে ওখান থেকে 5000 ভোটের ডেফিসিট ছিল, আচ্ছা নেগেটিভ ছিল। আচ্ছা সেই জন্য ভারতীয় ঘোষ দাঁড়িয়েছিল আমার এগেন্সটে। জানি। এবার আমার সময় এখানে 5800 ভোট, এটা আমাদের একটা গন্ডগোল গন্ডগোল 800 ভোটে পজিটিভ হয়েছে। পজিটিভ হয়েছে, কিন্তু সেটা আরো অনেক বেশি ভোট হতো, 20-25 হাজার হতো। আমাদের একটা পার্টিগত সিদ্ধান্তের ভুলে, মানে আমার ভুল বলবো না, একটা পার্টি কিছু লোক তো সবসময় থাকে, কিছু নিজে থাকে, ফ্যাকশনাল ফাইটাই থাকে, এটা করার জন্য ভোটটা কমে যায়, নাহলে ওখানে আরো ভোট। রাজনীতিতে আসার জন্য রিগ্রেট? রিগ্রেট নয়, রাজনীতিতে আমি এটা বুঝেছি যে পুলিশে যদি আমি পরিশ্রম করি তার রেজাল্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট। আর রাজনীতিতে পরিশ্রম করলেও যে রেজাল্ট পাওয়া যাবে তা নয়। রেজাল্ট মানে কি, আমি যদি কাজ করার অপরচুনিটি না পাই, সুযোগ যদি না হয়, আমি সবসময় কাজের অপরচুনিটি। আমি রাজনীতি থেকে পুলিশ থাকার সময় খুব অনেস্ট ছিলাম, আপনি সেইগুলো খবর পেয়েছেন, রাজনীতি থেকেও আমি খুব অনেস্ট ছিলাম, থাকি আর যে চেষ্টা করি। কারণ আমার টাকা দরকার নেই, আমি যা পেনশন পাই, যা এখান থেকে সিএম ম্যাডাম যে মাইনা বাড়ি দিয়েছেন আমাদের, তাতে আমার চলে যায়, আমার খরচ হয়ে যায় সেই টাকাটা। আমার টাকা চাই না, কারণ আমাকে তো সোসাইটি অনেক কিছু দিয়েছে, আমি তো চাকরি করেছি, এত সম্মান পেয়েছি করেছি আমার। আজও ব্যারাকপুরের মানুষ ওখানে দূরে কথা বলে। হ্যাঁ কবে ছিল, হ্যাঁ আমি সেই 97 এর থেকে আমি আছি। আমি তখন অনেক ছোট ছিলাম, মানে হ্যাঁ আমি মানে 97 হতে আমি তখন 3 বছরের বাচ্চা হবে। হ্যাঁ আমার 3 বছর বয়স। তো সেই 97 কখন ছিলাম, তারও আগে আমি বসিরহাটে ছিলাম, তারও আগে আমি কাঁদিতে ছিলাম। তো সেখানকার লোকও আচ্ছা 94-এ, কত সালে রাইটেছে? 91-এ আমি জয়েন করতাম কাঁদিতে, ফার্স্ট পোস্টিং পুরুলিয়াতে জয়েন করে। সেখান থেকে দেখুন আমি যখন পর্যন্ত চাকরি করে গেছি, যে এইখানে যে চন্দননগরের সিপি ছিলাম, কি করে লোকের কাছে আমি টাকা নেবো, মানে আমার ওটা পলিসির খুব বিরুদ্ধে, কিন্তু আমি যদি এমনিও যদি পলিসি যদি আমার টাকা খাওয়া হতো, আমি কি করে মানুষের কাছে টাকা দেবো, এটা কি করে চায় পুলিশ আমি বুঝতে পারি না। মানে এটা আমার কাছে খুব পেনফুল লাগে। গরিব মানুষ, তাকে কাজ করে দিচ্ছি যেটা আমি আই এম বাউন্ড টু ডু, আমি এই জন্য সার্ভিসটা করছি। এই সার্ভিস করে আমি তো আইডি র্যাঙ্ক আমি সাংঘাতিক লজ্জা করে যে আমাদের সিপির ওপরে আইজি না, আইডি র্যাঙ্কই সিপি, আইডি র্যাঙ্কও সিপি হয়। তো এনিওয়ে সেটা তো অন্য ইস্যু। এবার এখন যা মাইনে ফাইনে বাড়িয়ে দিয়েছেন ম্যাডাম এমএলএ মাইনে প্রায় 1,20,000-30,000 টাকা তো আমরা ওখান থেকেই পাই, টিএফি নিয়ে মেডিকেল রিইম্বার্সমেন্ট, ফ্যামিলিরও রিইম্বার্সমেন্ট পাওয়া যায়, মেডিকেল রিইম্বার্সমেন্ট পাওয়া যায়, প্লাস ওই টাকা পাওয়া যায়। তো ওখানে একটা মাইনে পাই। আর আমি এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছি, সেই চাকরিটাও আমি তার থেকেও পেনশন পাই অনেকটাই, ঠিক আছে। আমার ভালোভাবে চলে যায়, আমার ব্যবসাও করি, আমি ব্যবসা করবো, কিন্তু আমি এই সমস্ত থাকি না। তো আমার যেটা আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে পুলিশে যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনি রেজাল্ট পাবেন সঙ্গে সঙ্গে, তার এদিক ওদিক হবে না, পরিশ্রম করলে রেজাল্ট আপনি পাবেনই পাবেন। কিন্তু পার্টিতে সবসময় রাজনীতিটা এইভাবে সোজা পথে চলে না। আপনার কাছে ব্যক্তিগতভাবে কোন সত্তাটা প্রিয়, আইপিএস ডেফিনেটলি এটা আমার প্রিয় ছিল, সেটা তো আমি কাজ করতে পারতাম না, আজকে তো আর কাজ করা যায়, অত রিটায়ারমেন্ট হয়ে যায়, তারপর আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন আমি রাজনীতিটাকে খুব মন দিয়ে করার চেষ্টা করছি। আই এম লুকিং ফর অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক ফর দ্য পিপল, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমি কতটা করতে পারলাম এখনো পর্যন্ত আমি খুব ডিসস্যাটিসফাইড করতে পারিনি, কারণ আমি সেই সুযোগটাই পাইনি। আমি 14 মাস মন্ত্রী ছিলাম,
ঠিক আছে, সেই সময় আমি চেষ্টা করেছি, বেশি কাজ করতে চেষ্টা করেছি, যেভাবে হোক সেটা কিভাবে কি কারিগরি শিক্ষা বলছেন। হ্যাঁ কারিগরি শিক্ষা দপ্তরে বলেছিলাম। তো সেখান থেকে আমি সরে যাই, মানে আমাকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকে আমি কাজে সেভাবে অপরচুনিটি পাই, কিন্তু আমি এটা জানি যে কাজের অপরচুনিটি আমি পাবো, তখন আমি কাজ করবো। তো পুলিশে যেরকম ছিল যে আমি একটা সময় না এত পরিশ্রম করছি, একটা রেজাল্ট আর পাবো। রাজনীতিতে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় না, রাজনীতিতে একটা সময় লাগবে, রাজনীতি তারা বাঁকা রাস্তা তো। একটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার কখনো মনে হয় যে মানুষগুলোকে আপনি কোনো এনকাউন্টার করেছেন বা যাদের আপনি লাইফার করেছেন যাবজ্জীবন, অনেক অনেক তাদের গ্যাং এর লোকজন বা তাদের ফ্যামিলির কেউ, যেরকম সিনেমাতে দেখা যায়, আমরা অনেক সিনেমাতে দেখেছি যে ছেলে বাবার বদলা নিচ্ছে বা ভাই ও দাদা, হ্যাঁ। এরকম কখনো মনে হয় যে যদি সেটা হতে পারে আপনার লাইফ রিস্ক হতে না, পারে? আমার থ্রেড আছে। আমার সঙ্গে নকশালদের যখন এনকাউন্টার হয় পিঙ্গনিতে, গোয়ালতোড় থানা, সেটা হচ্ছিল 19 জুন, আমার মনে আছে, 19 জুন 2009 সালে। যখন লালগড় আন্দোলনটা এই ঝাড়খণ্ড এদের যে নকশা যে কিসের মাওয়িস্টদের যে ঘটনাটা, সেই সময় গেছিলাম পিঙ্গনিতে। মাওয়িস্টদের একটা থ্রেড আমার সঙ্গে আছে, কিন্তু মাওয়িস্টরা এখন অনেকটা করে গেছে, নেই। ওরা অলমোস্ট এখান তো শেষ হয়ে গেছে, যদি মাওয়িস্টদেরও শেষ করে নিয়ে এসছে। যদি একটা জিনিস বলবো, এটা সময়ের ব্যাপার, যদি একটাই ভালো কাজ করে থাকে, অমিত শাহ যত কাজ করেছে সব খারাপ, সব মোদী যা করছে সব খারাপ কাজ করছে। মাওয়িস্টদের অনেকটা শেষ কিন্তু একটা জিনিস হচ্ছে যে মাওয়িস্টদের বিরুদ্ধে যে অ্যাকশনটা নিয়েছে, সেটাই এখন তো বলা যায় যে একমাত্র না। এটা আপনার মানে মাওয়িস্টরা অনেকটা খতম হয়ে এসেছে, বস্তার ফাস্তার লাগা থেকে হ্যাঁ। আরম্ভ করে ছত্তিশগড় থেকে শুরু করে এই জায়গাগুলো শেষ আপনি হয়েছে। যে দেবদাটি হয়, ধরুন দেবদাটা তো প্রায় জঙ্গলমহলের কাছাকাছি বলা যায়, ওই জায়গাটা থেকে মানে বিধায়ক হিসেবে আপনার কি মনে হয় যে কেন একজন মাওয়িস্ট করছে, মানে একজন পুলিশ হিসেবে এবং একজন বিধায়ক কেন হতো বা আজকে কেন হচ্ছে? একটা তো ইডিওলজির ব্যাপার আছে, শুধু কি ইডিওলজি, বঞ্চনা আছে, গরিব মানুষদের জন্য স্ট্রাগলটা আছে, খেতে পেতে না। হয়তো খেতে পেতো না বলে অস্ত্র দিত। হ্যাঁ, এখন এই যে মেদিনীপুরে এখন মানুষ যেহেতু রেশন পায়, খেতে পায়, তারপরে 100 দিনের কাজ পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। তো বাড়ি পাচ্ছিল, সেটাও বন্ধ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। জলের যে জন্য জলের যে পাইপলাইনের কাজ হচ্ছিল, সমস্ত যে প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, সেটাও জল মিশন, হ্যাঁ, জল স্বপ্ন মিশন, সব কাজগুলো বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কোনো না কোনো অজুহাত দেখিয়ে বন্ধ করেছে, এটা দেখে না। আপনি বাট আমি বুঝতে পারি, আবারও আপনি রাজনীতি হ্যাঁ, আমি রাজনীতি হয়ে যাচ্ছেন। আমি বলতে চাইছি যে আপনার এই ভয়টা কখনো করে যে আমি যাদেরকে এনকাউন্টার করেছি বা আমি যাদের লাইফ করেছি, তাদের কেউ যদি আমার সেটা সেই অর্থে ভয় করে না। আমার যেটা আছে যে মঙ্গলকোটে বা বীরভূমে, ওইখানে আমার একটু আছে, লাইফ সেট আছে, আর এদিকে ব্যান্ডেলে আছে, দিকটাতে আছে। এখন ওইখান থেকে উজিয়ে এসে ডেবরাতে আমাকে মেরে দিয়ে যাবে, আমার সাথে সিকিউরিটি থাকে। আমার মনে হয় না অতটা সাহস আছে। মাওবাদীরা তো বলা যায় না, মাওবাদীরা তো ডেসপারেট হয়, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ভয় পায়। আমি ভয় পাই না, কারণ আমি এত মেরে দিয়েছি যে আমি যে অ্যাকশন করবো সেটা জানি না। কিন্তু আমার মনে হয় যে আমাকে এসে গুলি করবে। আমার মনে হয় যে সিকিউরিটি গার্ড বা পিএসও গাড়ি এসকর্ট এগুলো টু সাম এক্সটেন্ট মানে বেশিরভাগটাই আর কি মনে হচ্ছে এগুলো সব স্ট্যাটাস সিম্বল হিসেবে রূপ দেখে। এমন কোন আমার এটা সিচুয়েশন দেখি যখন আমার আপনার কোনো দরকার নেই। মনে হয়েছে কোন একটা অপারেশন আপনি করতে গেছেন, এমন কোন একটা সিচুয়েশন যখন আপনার মনে হয়েছে না দিস ইজ ইট, হ্যাঁ দিস ইজ ইট হয়ে গেছে, মানে আমি মরে যাবো আর ফিরবো না? না, এটাতে আমার একবার হয়েছিল বনগাঁতে। বনগাঁতে বেরিয়েছে, বাগদা থানা আছে, হ্যাঁ বাগদা থানা এসেছে, আমাকে ট্র্যাক করে ফেলেছিল। আমরা ভাবলাম ওকে ট্র্যাক করবো, ওরা আমাকে কাউন্টার ট্র্যাক করবে। তখন মনে হয়েছে শেষ। হ্যাঁ, তখন বুঝলাম বলে আমার এখানে পিস্তল রয়েছে, আমার তখন হাতে কিছু নেই, আমি টাটা সুমো গাড়ির সামনে সিটে বসে আছি, মানে হেরোইন কিনতে গেছি আমি খদ্দের সেজে, ঠিক আছে। প্রথমে আমরা এটাকে দিয়ে আমাদের কোপ দিয়েছিল যে আপনার যে ব্যারাকপুর বারাসাত রোড আছে, ওই মাঝখানে কি নীলপুর পড়ে, নীলগঞ্জের কাছে একটা হেরোইনের খবর পেয়ে আমরা পেট করতে যাই। ও বললো যে হেরোইনটা এখান দেবো না, চাকদা দেবো। ওখান থেকে আমরা গেলাম চাকদা বললো চাকদায় দেবো, বনগাঁয় দেবো। বনগাঁতে কি বললো যে বাগদায় দেবো, মানে গড় আছে অনেকটা। যখন সকালবেলা এখানে 9টার সময় হেরোইন কিনতে গেছি, এই বাগদায় যখন পড়ছি তখন 3টে সাড়ে 3টে। তখন বলছে এখানে আমার টাকা আছে দেখাতে পারবে, টাকা নিয়েছেন তো? হ্যাঁ দেখাচ্ছি। সামনে আমার ব্রিফকেস ছিল, এই ব্রিফকেসটা আমার আর ড্রাইভারের মাঝে, আমি সামনের সিটে বসেছিলাম, ড্রাইভারের যে সিটে যে ফাঁক থাকে টাটা সুমো গাড়ি, ওইখানে একটা ব্রিফকেসে আমরা 15 লাখ টাকা দিয়েছিলাম। 15 লাখ টাকা মানে 500 টাকার মতো নিচে দিয়ে সাদা পেপার কাটিং দিয়ে বানানোই ছিল। ওটা আমার ছিল 16-17 হাজার টাকা ছিল। তো থেকেই আমরা ওই 15 লাখ টাকা করে সাজিয়ে সুন্দর করে
গুছিয়ে রেখে দিয়েছে। তো আমি একবার খুলে দেখালাম যে দেখালে টাকা আছে। তখন আমাদের গাড়ি দিয়ে উঠেছিল বনগা থেকে দুটো লোক। বললো যে ঠিক আছে, আমি এখানে দাঁড়ান, একটা সিরিজ গাছ মনে আছে, সিরিজ গাছের নিচে মোটা মোটা সিরিজ গাছ ছিল বনগার মধ্যে। সিরিজ গাছের নিচে দাঁড়িয়ে আছি, বলছে যে আমি আসছি এখন। ওইখান থেকে হেলিকপ্টার নিয়ে আসছি। দুটো লোক নেমে ওখানে চলে গেল। চলে যাওয়ার পর আমরা বসাই ওয়েট করছি দেখি 5-7 মিনিট পরে হই করে 10-12 জন লোক ছুটে আসছে। ঠিক আছে, ছুটে আসছে কেন কিছু বুঝতে পারিনি। দৌড়ে রাস্তাতে সামনে রাস্তা একটা নয়নজুড়ি ছিল, সেটাকে টপকে এগিয়ে চলে গেল। এসেই পিস্তল বার করে একদম আমার সামনে উঠে ব্যাগটা ব্রিফকেসের সাথে আমার ব্রিফকেসের সাথে দোকান ধরেছে। আমি দিচ্ছি না, তখন একজন আমার পিঠে আমার মনে আছে ওই দিয়ে হাত বাড়িয়ে একটা ওই ব্যারেল দিয়ে মারছে, ওই লম্বা একটা ব্যারেলের শটা ছিল, সেই শটা দিয়ে মারছে। একজন ধরে রেখেছে, এখানে ধরে রেখেছে পিস্তল, একজন হচ্ছে এখানে মারছে, এখন লাল হয়ে ফেটে গিয়ে যাবে এত মেরেছে। তা আমার মতো ওটা দেন আগে আপনি বুঝবো। তখন আমি কি করলাম, বলছি তখন দিয়ে দেন এ বলছি। পিছন থেকে আমার ওসি ছিল শ্যামল সরকার, ওরা দিয়ে দেন একটা। ও বলছে না যে স্যার বলছে না, বলে দিয়ে দেন দিয়ে ওই ব্যাগটাকে আমি নিয়ে দিয়ে দিই। তো যে দিয়েছি ও নিয়ে যেই ঘুরেছে, ও তখন আমি দূরে ওকে ধাক্কা মারছি, ও পড়ে গেছে। যে মারছিল সে তখন গুলি করতে গেছে, তখন আমি ওই হাত দিয়ে ওই ব্যারেলটা করে নিই, বন্দুকের ব্যারেলটা দিয়ে ও গুলি চালিয়ে দিয়েছে, চালিয়ে দিতে উপরে উঠে গুলিটা গেল উপর দিকে চলে। আমি তো ধরে এরকম ধরে রেখেছি। ওদের একটা সিরিজ গাছের ছোট ডাল ভেঙে ওখানে পড়বে, ডাল ভেঙে গুলি চলে গেছে। তারপর দৌড়ে পালাচ্ছি, আমরা এবার ফায়ার শুরু করেছি। আমার সিকিউরিটি গার্ড ছিল, ওসি ছিল, তখন ফায়ার শুরু খালের মধ্যে একদম পড়ে গেল। তারপর আটকে দিয়ে ছুটিয়ে বসানো হচ্ছিল, ছুটিয়ে তিনজনকে ধরা হলো, গুলি করে ওকে নিয়ে আসা হয়। পরে আমি ওখানে একবার আমাকে পরে আরো যারা পালিয়ে গেছিল ধরা যাচ্ছিল, ওখানে ব্যাপক গন্ডগোল হয়। গন্ডগোলটা হলো যে এই যে ক্রিমিনালগুলো আছে, আপনারা পুলিশের নিয়ে গিয়ে ছেড়ে দেবেন পয়সা খেয়ে, আমার এরা এসে বাড়ি ডাকাতি করবে। তাদের ডাকাতে তো আমাদেরকে ট্র্যাক করবে। আমি কিন্তু গেছিলাম বেরোই, আমাকে এখান থেকে ওইখানে দিচ্ছি, ওখানে বলে চাকদায় দেবো, তারপর রানাঘাটে দেবো, রানাঘাট থেকে তারপর বনগায় দেবো, বনগা থেকে বাংলা। আমরা মাঝখানে বসিয়েছি দিকে, বনগাতে একটা করে বাড়িতে রেখেছিল। দিয়ে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তখন আমাদেরকে মুড়ি দিয়েছে। হ্যাঁ, একটা বড় এতে করে দামাটা করে দেখছি না কিছু একটা দানা ওদের দেখতে করে মুড়ি দিয়েছে। হ্যাঁ, দানা বেতের গুলো মুড়ি দিয়েছে, বলে মুড়ি খান। আর নারকেল দিয়েছে, গাছের নারকেল ফাটিয়ে ছাড়িয়ে নারকেল দিয়ে আমরা মুড়ি খেয়েছি। মুড়ি খেয়ে তারপরে আমরা ওই পাল্টাতে নিয়েছি, চলুন তাহলে ওইদিকে দেওয়া হবে। এরিয়াটা থানা ছিল পাল্টা এরিয়া, ওখান থেকে আবার এই বারাসাতের দিকে রওনা হয়েছে, সেই রাস্তাতে প্রাণপুরি এরিয়ায় মাঝখানে। সেই সময় সেদিন আমরা গুলি লেগেছিল দুজনকে। না, আমাদের কাউকে গুলি লাগে, আমরা গুলি চাচ্ছি। তখন বুঝতে পেরেছি যারা পুলিশ পালিয়ে যায়। তারপরে আমি পরে টিআই প্যারেটে গেছিলাম, ঘুরেছিল, ও এমন কাঁদছে আমাকে দেখে, ভয় আগে চিনতে পারতাম না, কারণ ওইটুকু সময় দেখেছি। এমন কোনো অপরাধীর সাথে দেখা হয়েছে? যে একজন তো বললেন যে যার সাথে জেলে দেখা হয়েছিল, জেলের বাইরে কখনো দেখা হয়েছে? এমনি সে হয়তো দেখা হয়েছে জেলের বাইরে না জেলের? তো অর্জুন সিং এর সাথে দেখা হয়, অর্জুন সিং এর দেখার ওই দিন দিয়ে দেখেছি, ওসব কথা হয়েছে অনেক, দেখাইয়েছে আমাকে এখন। তো দেখাই তো হয়েছে, পার্টিতে ছিল, একই পার্টিতে ছিল। হ্যাঁ, মাঝখানে তো হয়েছে। হ্যাঁ, এমনি ও কিন্তু অর্জুন সিং একটা জিনিস আছে, ও কিন্তু মুসলিম ভেটার নয়। আমি দেখেছি আলাদা করে বলতে এলেই এখন যে বিজেপিতে আছে, বিজেপি যেহেতু ওটা একটা প্রাইমারি এজেন্ডা, ওইটা নিয়ে ও বলে আছে যে মুসলমানদের কাছ থেকে কোনো জিনিস কিনবেন না, মুসলমানদের পরিত্যাগ করুন, মুসলমানদের কাজে লাগাবেন না, ওদের কোনো কাজ দেবেন না, ওদের কাছে জামা প্যান্ট সেলাই করবেন না। মুসলমানরা কি করে বেসিক্যালি আয়দার লেবার, নাহলে দর্জি, নাহলে ওই সবজি বিক্রেতা, নাহলে মাছ বিক্রেতা, এইসবই তো করে, নাহলে ছাগল বিক্রি করে, মাংস নেবে না ওদের কাছে, কষাই থাকে বেশি। হ্যাঁ, সিংহাম দেখেছেন? দেখেছি। সিংহাম ভালো লাগে না দাওয়া, মানে কোন পুলিশ অফিসারটা বেশি মার? এগুলো তো ফিল্ম, এগুলো তো আমি প্রায় আমাদের আলোচনা শেষ, প্রায় ওই জন্য জিজ্ঞেস করছি মানে সিংহাম না দাওয়া, মানে দাওয়া তো মানে ওটা তো গ্লোরিফাই করে করে দেখানো হয়, ওগুলো তো পুলিশের কাজ হয় না। সিংহামটা নিয়ার আমি যত ফিল্ম দেখেছি তার মধ্যে সারফারোজ যেটা আছে আমির খানের, ওটা নিয়ার টু। আমি এটাই জিজ্ঞেস করছি। আর এছাড়া আমি ফিল্মগুলো সবগুলোই ভুলভাল ক্রপ মুভিতে যেগুলো দেখা, এখন তো এই শব্দটা ব্যবহার হয়, ক্রপ মুভি, ক্রপ ইউনিভার্স, সেখানে পুলিশকে পরিণামিত করে দেখা হয়। আমি অনেকগুলো পুলিশেরই গল্প নিয়ে আমি অনেক গল্প লিখেছি, যদি আমার উপন্যাস যেগুলো লিখেছি একটাও পুলিশ নিয়ে আজ পর্যন্ত লিখিনি।
এখন একটা উপন্যাস লিখছি, দীর্ঘদিন ধরে পড়ে আছে, মানসিকতা ভালো নয়, সেজন্য লিখতে পারছি না। উপন্যাসটা লেখার চেষ্টা করছি, একটা উপন্যাস এই 24-25 পেজ লেখা হয়ে পড়ে আছে। আমি যত উপন্যাস লিখছি সেগুলো সব সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস, প্রেমের উপন্যাস, যেগুলো আমার আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে। হ্যাঁ দেশে ফাইনাল গাজী বলে একটা ধারাবাহিক বেরোতো, সানন্দায় আলিয়া ফিল্ম যে করেছিলাম সেটা আলিয়া বলে একটা লেখা সানন্দা পত্রিকায় ধারাবাহিক ভাবে বেরোতো, সেটা থেকে আমি আলিয়া ফিল্ম বলে একটা ফিল্ম করেছিলাম। মানে স্ক্রিপ্ট আমার, ডাইরেকশন আমার, ভালো ভালো আর্টিস্ট ছিল, তার মধ্যে কৌশিক গাঙ্গুলি ছিল, আচ্ছা তনুশ্রী চক্রবর্তী ছিল, প্রিয়াঙ্কা সরকার ছিল, ছায়ানী ঘোষ আমাদের যে এমপি এখন, ছায়ানী ছিল, অঙ্কিতা চক্রবর্তীর একটি মেয়ে ছিল, ফরাজ মুখার্জি ছিল, ভালো ছিল, ভালো চলেছিল। তারপরে পরে আমি একটা গুলাবি আসলাম বলে একটা হিন্দি 18 মিনিটের একটা ফিল্ম করেছি, তো সেটা গত বছর মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। বাহ। তো আমার ইচ্ছা আছে আরো ফিল্ম করবো। আর টাইমের জন্য আমি যেগুলো করবো সেগুলো যদি বাংলাটা করছি না, বাংলা করলে হয়তো কয়েকটা ফিল্ম হয়ে যেত আমার, বাংলাটা করতে চাইছি না, কারণ অডিয়েন্সটা কম। হ্যাঁ আর খরচা যা আছে, মানে আমি যে তুলনাটা- কাছ থেকে খরচ নেবো সেই খরচটা হয়তো উঠবে, নাহলে একটু দাম হবে না, একটু লস হবে। আমি দিল্লি ক্রাইমস এর মধ্যে ওয়েব সিরিজ হ্যাঁ? আমি জানি না দেখেছেন দিল্লি ক্রাইমস, দিল্লি গান দেখেছি। অসাধারণ মানে অসাধারণ একটা ওয়েব সিরিজ। হ্যাঁ, ওটা ভালো। মানে ওরা একদমই ওই সিংহামের থেকে বাইরে অন্যরকম, যে হ্যাঁ, একদম দিল্লি রিয়েলিস্টিক, ক্রাইমটা- যেখানে পুলিশ হাঁটছে, পুলিশ তো ব্যর্থ হয়। এই যে আপনি বললেন যে আমি 2 বছর ধরে ওর পিছন করতে আড়াই বছর। হ্যাঁ তারপরে আড়াই গিয়ে বছর। সাকসেস পাচ্ছি বলে পুলিশ মানে মানে এটা কোথায় এড করেছি, মানে কত হ্যাঁ। জায়গায় এড করেছি, কতবার চাকদা গেছি, রানাঘাট গেছি, সিংহাম বা চুলবুল পান্ডে মানে দাবাঙে যেরকম, সেখানে শুধুই জয়টাকে দেখানো হচ্ছে। ভাবে দেখা যাচ্ছে যে কিংবা বসেই থাকছে, বাড়িতে হ্যাঁ। থাকছে, এগুলো চলে যাচ্ছে, কিংবা তো সহজ না। হ্যাঁ কিছু কিছু সিরিজ এটা পালিয়ে পালিয়ে বেড়ায়। এই যে পুলিশ হেরে যাচ্ছে, কখনো এরকম হতো যখন ধরুন একটা অপারেশন করে এলেন কিন্তু সাকসেসফুল হতেন না, না, কোথায় ধরুন কোনো একটা প্রচুর অপারেশন, জায়গায় একদম 100% মানে ইনফরমেশন, পারফেক্ট ইনফরমেশন আছে, গিয়ে পেলাম। তারপরে কি হয় নিজেকে মোটিভেট করতে, আবার করতে হবেই আমাকে, ঘরটা চ্যালেঞ্জ আমাকে। মানে আমরা তো এরকম ধরেছি যে একটা ঘরের ভিতরে ঢুকে গেলাম, পুরো ফাঁকা, কোথাও কিছু নেই, দেখি একটা ঝুড়িতে কোণে মুরগি চাপা দেওয়া আছে, ঝুড়ি দিয়ে এরকম পুরো একটা ঝুড়ি দিয়ে একটা মুরগি চাপা দেবে, মুখে দেখাও যাচ্ছে বাড়িতে। একজন যেতে হলো সামনে মুরগি খাবে, তো বাতি মেরে দিলাম, বাতি মেরে দেওয়ার পর দেখলাম ঝুড়িটা উড়ে চলে গেল, মুরগি তো বেরিয়ে গেল। দেখি যে একটা পুরো ওই 200 লিটারের ব্যারেল থাকে জানেন, সেই 200 লিটারের ব্যারেল ওখানে মাটির ভিতরে ঢোকানো, ওর ভিতরে বসে আছে। তখন দিয়ে গেল। হ্যাঁ, ওকে পুরো ঢাকা দেওয়া। আর ওই যে ফুটো একটা থাকে তেল বার করার, আমি কেরোসিন তারপর যদি 200 টাকা ওইটা দিয়েও নিঃশ্বাস নিচ্ছে। আর উপরে একটা মুরগি দিয়ে ওর বউকে বলেছে মুরগিটা দিয়ে ঝুড়িটা দিয়ে ঢেকে দিতে। তখন চুলের মুরগি ধরে ওকে বার করা হলো। মানে এরকমও হয়েছে কানে মারাত্মক। বুঝতে মারাত্মক। এবার গাছে উঠে গেছে। ক্রিমিনাল মাইন্ডস বলে একটা কথা হয়, হ্যাঁ, criminal কি করে সব থেকে যত ক্রিমিনাল আছে, এই সল্টলেকের স্টেডিয়ামে যে রেড করেছিলাম, ওরা কি করে, এই যে গ্রিল লাগানো আছে না, ওই যে স্ক্রুগুলোকে খুলে তুমি সব সেট করবে। বেশিরভাগ ক্রিমিনালই অল্টারনেটিভ রুট রাখে, সে যদি বাড়িতে থাকেও হয় জানলা কেটে, এত জানলা কেটে এখানে একটা কবজা লাগিয়ে ওই জন্য পালাবার জায়গা করে রাখে, ছিটকিনি দিয়ে তাকে রেখে রাখে। ঠিক আছে, ওখান থেকে হয়তো একটা বাঁকা গাছ আছে, আমি দেখেছি বাঁকা গাছ উঠে গেছে, ওখান দিয়ে পুকুর আছে, ওই পুকুরে লাভ মেরে পড়ে গেছে, পালিয়ে গেছে। ধান খেত আছে, জঙ্গল আছে। আমি বলছি যে ক্রিমিনাল মাইন্ডস মানে কোথাও কোথাও গিয়ে মনে হয় যে ক্রিমিনালদের আইআইটিতে পড়ানো দিচ্ছিল। আরে ওনারা নিজেদের একটা ইনোভেটিভ ওদের কিছু কিছু আইডিয়া থাকে আর কি, হ্যাঁ কিন্তু না টিকে থাকে, হ্যাঁ। সাস্টেন করতে হবে। সাস্টেন করতে গেলে তাকেও একটা ইনোভেটিভ আইডিয়া আপনার পড়াশোনা হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা আমি বটানি এমএসসি করেছি, কোথাও আমি ভর্তি হয়েছিলাম পেশেন্স কলেজ, মানে এমএসসি। তারপরে আমি ওখান থেকে বটানি ভালো বলে আমি চলে গেলাম কল্যাণ ইউনিভার্সিটি, ওখান থেকে করেছি। পরে নিট করে ইউজিসি ফেলোশিপ নিয়ে আমি বোস ইনস্টিটিউট, বীরবল সাহান ইনস্টিটিউট, কল্যাণ করে তারপরে ইউনিভার্সিটি পিএইচডি করেছি। পিএইচডি করতে করতে ইউপিএসসি পিএইচডি পরীক্ষা দিয়ে আমি ইউপিএসসি পরীক্ষা যে ঢুকলাম, এতে পিএইচডি যখন করলাম তখন ভেবেছিলাম কলেজ চাকরি করবো, কলেজ চাকরি পেয়েও ছিল। তখন ইউপিএসসি তখন চাকরিতে আমি পুলিশ চাকরিতে ঢুকে গেছি। আমি আর আচ্ছা এটা আপনি ইউপিএসসি তে ক্র্যাক করেছেন? না, ইউপিএসসি না, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আচ্ছা আচ্ছা, তো যারা ভবিষ্যতে ধরুন এই পুলিশের চাকরির প্রস্তুতি নেবে তাদের জন্য যদি দুটো কথা বলেন, তারা এবং আমার মনে হচ্ছে যে পুরো যখন তুমি পড়াশোনা করছে, ওই যে যে কোনো জায়গাতে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেসফুল হতে গেলে পড়াশোনা যখন করছে, পড়াশোনার সঙ্গে লেখার প্র্যাকটিসটা করতে হবে। লেখাপড়া লোকে বলে না, লেখাটা করতে হবে। লেখা করতে গেলেই যে কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ওখানে বানান ভুল হবে, কনস্ট্রাকশন ভুল হবে, তারপরে
টোটাল জিনিসটা যে মনে থাকবে, রিফ্লেকশন যেটা হয় সেটা সবসময় লেখা থেকে হয়, লিখতে হবে, আর প্রচুর পড়তে হবে, ফোকাসটা ঠিক রাখতে হবে। আমাদের সময় এত ডেভিয়েশন ছিল না, কম্পিটিটিভ পরীক্ষা এত টাফও ছিল, কম্পিটিটিভ পরীক্ষা বরাবরই টাফ ছিল, কিন্তু কথা হলো যে যেমন অপরচুনিটি কম ছিল, লোক কম ছিল, ক্যান্ডিডেট কম ছিল, অপরচুনিটিও কম ছিল। এখন অপরচুনিটি বেড়েছে কিন্তু কম্পিটিশনও বেড়েছে। কিন্তু যদি কারো ফোকাস ঠিক থাকে, সে জীবনে চাকরি করে। তার যদি পড়াশোনাটা নিয়েই সে যদি থাকে, কন্টিনিউয়াসলি সে যদি পড়াশোনা করে যায় যে আমি এটাই করবো, আগে আমি এটা করে নিই, তারপর অন্যান্য যা কিছু করবো, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ সময় কি হয় যে ইয়াং ছেলে মেয়েরা তারা হচ্ছে নিজেকে ডাইভার্ট করতে হয় অন্য জায়গায়, বুদ্ধিটাকে অন্য জায়গায় খেলে না, ঠিক ফোকাসটা করতে পারে না। ফোকাস না করার জন্যই কিন্তু গন্ডগোলটা হয়। আর পড়াশোনা যদি ঠিক করে করে, আমি দেখে 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 পড়ছি, প্রত্যেকটা লাইনকে আমি দেখে দেখে, প্রত্যেকটা ওয়ার্ডকে দেখে দেখে পড়ছি, কি কোথায় ওয়ার্ড বসিয়েছি, কিভাবে বসেছি, এবং ওটাকে একটা মনে রাখা, রিক্যাপিচুলেট করা। মানে কালচারটা দেখবেন যে আপনি বিহার থেকে, দিল্লি থেকে প্রচুর ছেলে মেয়েরা ইউপিএসসিতে ক্র্যাক করছে, প্রচুর। তার কারণটা কি জানেন তো? তারা হচ্ছে গিয়ে তাদের মাইন্ডসেটটাই হচ্ছে যে আমাকে এটাই করতে হবে, এটাই আমার শেষ, এটা ছাড়া আমি পারি। যে কোটাতে ছিল, আমি দেখেন যে ওখানে যে আইআইটি যে ক্র্যাক, একটা জায়গা থেকে একটা উঠে আসছে কি করে, তাদের মাইন্ডসেটটা এমনভাবে তৈরি করে, ফোকাসটা এমনভাবে ফিক্স করে, ওটাকেই আমার করতে হবে, এটাই হচ্ছে কি আমার পৃথিবী, হোল ওয়ার্ল্ড, এটাই আমার কাছে। আর সবাই ওরা ঠিক করে নেয় যে আমি একবার যদি পেয়ে যাই এই চাকরিতে ঢুকে গেলাম, তারপরে এই চাকরি ঢুকলাম, তারপর তোমার অনেক অপরচুনিটি তোমার কাছে চলে আসবে, তোমাকে খুঁজতে হবে না অপরচুনিটি, প্লেন্টি অফ অপরচুনিটিস উইল কাম অটোমেটিক। তেমনি সবাইকে বলবো যে ফোকাস যদি ঠিক করে পড়াশোনা করে, তাহলে আমার মনে হয় কোনো পরীক্ষায় কঠিন নয়। সময় মতো পরীক্ষা দিতে হবে, জানতে হবে। আমরা তো একদম গ্রাম থেকে এসেছি, একদম গ্রাম মানে আমার বাড়িতে যেতে হতো 1 ঘন্টা লাগে। দেবরা থেকে, দেবরা চক আছে, সেখান থেকে মারাতলা বলে একটা জায়গা আছে, সেখানে 8 কিলোমিটার পাশে, ওখান থেকে পর্যন্ত বাস যায়, ওখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে গ্রামের ভিতরে কাঁসাই নদীর ধারে গ্রামটার নাম, যাই ওখানে থাকে না। বাবা মা মারা গেছে দুজনে, বাবা এই 30শে ডিসেম্বর লাস্ট মারা গেছে, 2024 ডিসেম্বর মারা গেছে। বাড়ি যাই আমি, ওখানে বাড়িতে দোতলা ঘর বন্ধ ঘর পড়ে আছে, তো আমি যাই, মাঝে মাঝে আমার ভাই যায়। তো দেবরার একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে পশ্চিমবঙ্গের এই প্রচুর টাকা করতে হবে, পড়াশোনা করতে হবে। এই যাত্রাটাকে আমি এক লাইনে কি বলবো? হ্যাঁ, এক লাইনে হুমায়ুন কবির কি বলবো এই যে এই টোটাল যাত্রাটাকে? আমি সবসময় বলবো যে যদি ফোকাস ঠিক থাকে, মানুষে যা অ্যাচিভ করা সম্ভব করবে। ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, একটা দীর্ঘ জার্নির কথা বললাম। আমি যদি হাতটা একবার দেখতে চাইছি, ডান হাত, এই হাত দিয়ে কি করে 28 জন, হ্যাঁ হাতটা কিন্তু খুব একটা শক্ত নয়, কিন্তু অনেক শক্ত দায়িত্ব তিনি পালন করেছেন। তো সবাইকে বলবো যে আমাদের আজকের এপিসোডটা যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব